আসসালামু আলাইকুম। আশা করতেছি তোমরা সকলে ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সরল সন্ধিত স্পন্দন, যাকে আমরা বলতেছি সিম্পল হারমোনিক অসিলেশন নিয়ে কথা বলবো বা আলোচনা করব। তো আমাদের সিম্পল হারমোনিক অসিলেশনটা আমাদের এর জন্যই গুরুত্বপূর্ণ। আমাদের সেকেন্ড পার্টে এবং ফার্স্ট পার্টে এটার ভূমিকা কিন্তু অনেক বেশি। ফার্স্ট পার্টে আমাদের দুইটা অধ্যায় আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগে, একটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন, তার সঙ্গে আমাদের একটা হচ্ছে তরঙ্গ। আর সেকেন্ড পার্টে মোটামুটিভাবে ভৌত আলোক বিজ্ঞান, যাকে আমরা বলতেছি ফিজিক্যাল অপটিক্স, এবং আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা থাকতেছে তড়িৎ চৌম্বকীয় আবেশ, এখানেও আমাদের মোটামুটিভাবে কাজে লাগবে সেই সিম্পল হারমোনিক অসিলেশনের ব্যাপারগুলেন বা কনসেপ্টগুলেন। তো আসলে আমরা অনেক সময় করি কি, যে আমাদের সিম্পল হারমোনিক অসিলেশন বা সরলসন্ধিত স্পন্দনের এই কনসেপ্টগুলো কিন্তু আমরা গুলাই ফেলি, এবং আমরা ম্যাক্সিমাম আমরা করি কি, যে আমরা মোটামুটিভাবে সূত্র আত্মস্থ করে কোনো রকমভাবে ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করি। বাট এভাবে আসলে ম্যাথ সলভ করলে পরে ম্যাথটাকে যদি একটু বাঁকানোভাবে দেওয়া থাকে বা একটু ঘোরাই দেওয়া থাকে, তাহলে কিন্তু সলভ করতে গিয়ে আমাদের সমস্যা হয়ে যায়। এর জন্য আসলে আমি তোমাদের কাছে বা আমি তোমাদেরকে এতটুকু রিকমেন্ড করব, তোমরা যা পড়াশোনা করবা একটু ফিল দিয়ে পড়াশোনা করবা, ফিজিক্সের ফিলিংস নিয়ে এসে পড়াশোনা করো, তাহলে ফিজিক্সটা একদম পানির মতো সোজা হয়ে যাবে। ওকে, তো আমরা আজকে এখানে আমরা আলোচনা করব সিম্পল হারমোনিক অসিলেশন বা আমাদের সরল সন্ধিত স্পন্দন। তো আমাদের সরল সন্ধিত স্পন্দন পড়ার পূর্বে আমাদের জানতে হবে পিরিয়ডিক মোশনটা আসলে আমাদের কি। পিরিয়ডিক মোশন জানতে হবে, পিরিয়ডিক মোশন জানার পর আমাকে জানতে হবে অসিলেটরি মোশন, অসিলেটরি মোশন। ওকে, দেন আমাকে জানতে হবে সেই সিম্পল হারমোনিক কি বলতো মোশন, অথবা সিম্পল হারমোনিক অসিলেটরি মোশন বা অসিলেশন মোশন। তো আমরা স্টেপ ওয়াইজ আগাবো। তো আমাদের এখন যে কাজটা হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন সম্পর্কে জানা। তো আসলে আমরা পিরিয়ডিক মোশন এবং অসিলেটরি মোশনটা আমরা অনেক সময় পাকাই ফেল দেই, গোলাই ফেল দেই। বাট আমাদের এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে যা পরে বুঝলে তোমাদের এই বিষয়গুলো জানাটা বা ফিল করাটা খুব বেশি ইজি হয়ে যাবে। তো আমরা এক কাজ করে ফেলি, প্রথমে আমরা জানি পিরিয়ডিক মোশনটা আসলে আমাদের কি। আমরা যদি বলি যে আমাদের পিরিয়ডিক মোশনটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমরা যদি বলি যে পিরিয়ডিক মোশনটা হচ্ছে আমাদের এমন এক ধরনের মোশন বা এমন এক ধরনের গতি, যেখানে আমাদের একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা নির্দিষ্ট বিন্দুকে সে কী করবে বলতো, আবর্তন করবে। আমি মনে কথাটা তোমাদের বোঝাইতে পারলাম না। দেখো, পিরিয়ডিক মোশনের আমাদের যে সত্যটা, প্রথম যে সত্যটা, সেই সত্যটা হচ্ছে আমাদের একটাই, সেটা হচ্ছে আমাদের ফিক্সড ইন্টারভাল রিপিটেড। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সে কী করবে বলতো, আবর্তন করবে, বা তার গতির কী হবে বলতো, পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের পিরিয়ডিক মোশন যে থাকবে, সেই পিরিয়ডিক মোশনের যে আমাদের প্রথম যে কন্ডিশনটা, প্রথম যে সত্যটা, সেটা হচ্ছে আমাদের ফিক্সড ইন্টারভাল। ওকে, এখানে লিখে নেই আমি ফিক্সড ইন্টারভাল। ওকে, ইন্টারভাল কি বলতো আমাদের রিপিটেড। ওকে, আমাদের প্রথম সত্য হচ্ছে এটাই। এখন তোমাকে যদি আমি বলি যে বলো তো ভাইয়া পিরিয়ডিক মোশন, ওকে, পিরিয়ডিক মোশনে একটা তুমি উদাহরণ দাও তো আমাকে। তুমি উদাহরণ দিতে পারবে না? হ্যাঁ, উদাহরণ দিতে পারবা। কিভাবে উদাহরণ দেবে? দেখো, পিরিয়ডিক মোশনে কত প্রকার উদাহরণ হয় আজকে আমরা খেয়াল করে দেখবো। আমাদের পিরিয়ডিক মোশনের উদাহরণটা হতে পারে এরকম, যে আমরা যে ঘড়িটার খেয়াল করি, আমাদের বাস্তব জীবনের যে ঘড়ি আছে, ঘড়ি কাটার যে গতিগুলো, এগুলো হচ্ছে আমাদের পিরিয়ডিক মোশন। দেখো, তোমাকে যদি আমি বলি যে আমাদের ঘড়ি কাটার যে ঘন্টার কাটাটা, এই ঘন্টার কাটাটা সাপোজ মনে করে নাও যে 3টার ঘরে আছে। কয়েক ঘরে বলতো? 3টায়। আচ্ছা, আজকে যদি এখন যদি আমাদের ঘড়ি কাটা 3টার ঘরে থাকে ঘন্টার কাটাটা, তাহলে একটা সম্পূর্ণ চক্র আবর্তন করতে আবার এই 3টার ঘরে আসতে তার কত ঘন্টা সময় লাগবে? অবভিয়াসলি 12 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা সময় লাগবে? 12 ঘন্টা সময় লাগবে। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এটাই, পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘড়ি কাটা যতবারই ঘুরবে, 3টা থেকে শুরু করে আবার 3টাতে আসতে প্রতি চক্রে তার সময় লাগবে 12 ঘন্টা করে। সো আমি কি এখান থেকে এতটুকু কথা গেস করতে পারতেছি না, বা এতটুকু গেস করতে পারতেছি না যে ভাইয়া এখানে আমাদের ফিক্সড ইন্টারভাল রিপিটেড হচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে সে কি করতেছে বলতো, আবর্তন করতেছে। সো দ্যাটস হোয়াই আমরা এটাকে বলতেছি পিরিয়ডিক মোশন। এবং একটা মজার বিষয় হচ্ছে এটা, যে আমাদের এইটা শুধুমাত্র পিরিয়ডিক মোশন না, এটা একই সঙ্গে পিরিয়ডিক মোশন, তার সঙ্গে একই সঙ্গে ইউসিএম দ্বারা আমি বোঝাচ্ছি ইউনিফর্ম সার্কুলার কি বলতো আমাদের মোশন। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আমাদের এই ঘড়ি কাটার যে গতিটা, এটা হচ্ছে আমাদের ইউসিএম, ইউনিফর্ম সার্কুলার মোশন। ওকে, সুষম বৃত্তীয় কি বলতো গতি। ইউনিফর্ম বলতে সুষম, সার্কুলার বলতে বৃত্তীয়, মোশন বলতে গতি। তার আমি কি এখান থেকে এতটুকু কথা বলতে পারি না ভাইয়া, যে ভাইয়া ইউসিএম অথবা সুষম বৃত্তীয় গতিটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কি গতি বলতো, পিরিয়ডিক মোশন। তার মানে আমাদের ইউসিএম ওয়ান কাইন্ড অফ কি বলতো, পিরিয়ডিক মোশন। মাথায় রাখতে হবে কিন্তু। ওকে, এবার আমাদের একটু খেয়াল করে দেখো, যে তোমরা অনেকেই ভাবতেছো হয়তো বা যে ভাইয়া পিরিয়ডিক মোশন হলে পরে কি তার আমাদের যে তার যে শেপটা, যে তার শেপটা হবে, গতির যে শেপটা হবে, সেটা কি বৃত্তীয় হবে? না, অবভিয়াসলি নট।
বৃত্তীয় ছাড়া কিন্তু অন্যরকম শেপ হতে পারে। কীরকম শেপ হতে পারে আমরা একটু স্টেপ ওয়াইজ আপনারা আসি। আচ্ছা, আমি তোমাকে একটা উদাহরণ দিতে চাই, খেয়াল করে দেখো। আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, কীরকম উদাহরণ? সাপোজ মনে করে নাও যে আমাদের এই দিক বরাবর আমি এক্স অক্ষ বরাবর আমি কাউন্টিং করতেছি টিকে, এবং ওয়াই অক্ষ বরাবর কাউন্টিং করতেছি আমি এইচকে। ওকে, এইচের পরিবর্তন হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের টাইম। তো একজন বালক, একটা বালক একটা নির্দিষ্ট উচ্চতায় এভাবে সে পরিভ্রমণ করতেছে। একটু খেয়াল করে দেখো, খুব সুন্দরভাবে একটু খেয়াল করে দেখো। একটা বালক একটা নির্দিষ্ট উচ্চতায় সে একবার উঠতেছে আরবার নামতেছে সময় সাপেক্ষে। খেয়াল করে দেখো, একটা বালক নির্দিষ্ট উচ্চতায় সময় সাপেক্ষে একবার নামতেছে একবার উঠতেছে। দেখো, বালকটা প্রাথমিক অবস্থায় অর্থাৎ টি যখন আমাদের 0, সে বালকটা কিন্তু আমাদের একদম ভূমিতে অবস্থান করতেছে। এবং আমি যদি মনে করে নেই যে আমাদের বালকটা 1 সেকেন্ড পর এখান থেকে এই শীর্ষবিন্দুতে উঠতে সময় লাগে আমাদের 1 সেকেন্ড, তার মানে এখান থেকে এত দূর, দেখো এখান থেকে এত দূর সময় লাগতেছে, তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ওঠার জন্য সময় লাগতেছে আমাদের 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর বালকটা একটা নির্দিষ্ট উচ্চতায়, এই যে সেই কতটুকু উচ্চতায়, এইচের একটা নির্দিষ্ট উচ্চতায়, এই তো এখানে এইচের একটা নির্দিষ্ট উচ্চতায় এই পয়েন্টে। ব্যাপারটা আমরা বুঝতে পারছো? আবার সেই বালকটা পরের 1 সেকেন্ডে সে আবার ভূমিতে বলতে আগে পূর্বের প্রাথমিক অবস্থা যেখানে ছিল সেখানে, এই যে এখান থেকে আবার এখানে কয় সেকেন্ডে বলো তো? 1 সেকেন্ড পর। তারপর আবার একটু খেয়াল করে দেখো, আবার আমি বললাম যে আমাদের এখান থেকে আমরা খেয়াল করতে পারতেছি এখান থেকে এখানে উঠতে, অর্থাৎ এখান থেকে এখানে যেতে বলতে কি আমাদের একদম ভূমি থেকে আবার সেই নির্দিষ্ট উচ্চতায় উঠতে আমাদের আবার সময় লাগতেছে 1 সেকেন্ড। আবার নির্দিষ্ট উচ্চতা থেকে আবার ভূমিতে পৌঁছানোর জন্য আমাদের যে সময়টা লাগতেছে সেটাও লাগতেছে আমাদের কত বলতো? 1 সেকেন্ড। তারপরে আমি বলতে পারি না এবারও আমাদের নির্দিষ্ট উচ্চতায় ওঠার জন্য সময় লাগতেছে আমাদের 1 সেকেন্ড, আবার নামতে সময় লাগতেছে কয় সেকেন্ড বলতো? 1 সেকেন্ড। তাহলে এই ধরনের যে গতিটা এখানে কি আমাদের এটা কি পিরিয়ডিক মোশন হচ্ছে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি হচ্ছে। কারণটা কি? পিরিয়ডিক মোশন হওয়ার জন্য আমাদের যে প্রথম শর্তটা সেটা হচ্ছে আমাদের ফিক্সড ইন্টারভাল রিপিটেড হওয়া লাগবে। দেখি তো আমাদের এটা হয় কিনা, আমাদের নির্দিষ্ট সময় পর পর ওই পয়েন্টটাকে আমরা পুনরাবৃত্তি করি কিনা বা আমরা ক্রস করি কিনা। দেখো এখানে এই বালকটা 1 সেকেন্ড সময় পর, দেখো 1 সেকেন্ড সময় পর এখানে আমাদের 1 সেকেন্ড সময় পর সে একটা নির্দিষ্ট উচ্চতা অবস্থান করতেছে, আবার 1 সেকেন্ড পর সে একটা নির্দিষ্ট জায়গার অবস্থান করতেছে, তার মানে উচ্চতা থেকে একদম ভূমিতে প্রাপ্ত। দেখো তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো, আমি কি বলতে পারি না যে ভাই আমাদের এখানে দেখো এখানে আমাদের এই উচ্চতায় অবস্থান করতেছে কত সময় পর, এখানে আমাদের এই উচ্চতা অবস্থান করতেছে দেখো কতটুকু সময় ব্যবধানে, এখানে দেখো এই উচ্চতা অবস্থান করতেছে কতটুকু সময় ব্যবধান, বা এই উচ্চতা অবস্থান করতেছে কত সময় পর পর, যে ভাইয়া এই উচ্চতায় আমাদের অবস্থান করতেছে এখানে আমাদের 1 সেকেন্ড, এখানে আমাদের 1 সেকেন্ড, তার মানে এখানে কয় সেকেন্ড বলো তো? 2 সেকেন্ড পর। ব্যাপারটা বোঝো, আমাদের এখানে এই উচ্চতা অবস্থান করতেছে কয় সেকেন্ড পর পর, যে ভাই আমাদের প্রাথমিক অবস্থা থেকে 1 সেকেন্ড পর এই উচ্চতায়, তারপর 1 সেকেন্ডে নামতেছে, আবার 1 সেকেন্ড পর কি বলতো? এই উচ্চতায়, তার মানে আবার কি বলতো? 1 সেকেন্ড পর আবার সেই আমাদের ভূমিতে অবস্থান করতেছে, তারপর আবার 1 সেকেন্ড পর সেই নির্দিষ্ট উচ্চতায়, আবার 1 সেকেন্ড পর সেই ভূমিতে অবস্থান করতেছে। তারপর আমি কি বলতে পারি না যে ভাই আমাদের প্রত্যেক 2 সেকেন্ড পর পর এই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতা অবস্থান করতেছে? হ্যাঁ, তো এই যে এখানে 2 সেকেন্ড পর, এখানেও আবার এখান থেকে কয় বলতো? 2 সেকেন্ড পর। তাহলে আমি কি বলতে পারি না যে ভাই এই বস্তুকণাটা বা এই বালকটা 2 সেকেন্ড পর পর একটা নির্দিষ্ট উচ্চতায় সে অবস্থান করতেছে, দ্যাটস ওয়াই আমাদের এখানে ফিক্সড ইন্টারভাল রিপিটেড হচ্ছে, সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি পিরিয়ডিক মোশন। ওকে, এবার একটু খেয়াল করে দেখো, শুধুমাত্র উচ্চতায় আমাদের এই উচ্চতায় উঠতেছে 2 সেকেন্ড পর পর এমনটা না, কিন্তু সে একটা নির্দিষ্ট পয়েন্টে অর্থাৎ ভূমিতে সে অবস্থান করতেছে, সেটাও কিন্তু আমাদের 2 সেকেন্ড পর পর। দেখো আমাদের এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের প্রাথমিক অবস্থায় সে ভূমিতে, আবার এখানে সে কি বলতো? সে আবার ভূমিতে। তাহলে এতটুকু গ্যাপটা কয় সেকেন্ড বলতো? 1 সেকেন্ড 1 সেকেন্ড 2 সেকেন্ড। তারপর আমি বলতে পারি 2 সেকেন্ড পর পর সে আবার অবস্থান করতেছে কোথায় বলতো? একটা নির্দিষ্ট উচ্চতায়, আবার 2 সেকেন্ড পর পর কোথায় বলতো? সে একটা নির্দিষ্ট ভূমিতে, মানে ভূমির একটা নির্দিষ্ট পয়েন্টে। তারপর আমি বলতে পারি এখানে আমাদের ফিক্সড ইন্টারভাল রিপিটেড হচ্ছে, সো দ্যাটস ওয়াই আমাদের এরকম ধরনের যে আমাদের বেগটা, মানে আমাদের যে মোশনটা হবে সেটা হবে আমাদের কি বলতো? পিরিয়ডিক মোশন। ওকে, তাহলে আমাদের পিরিয়ডিক মোশনটার শেপটা এরকম হতে পারে। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের ইকুয়েশনটা কেমন আসবে? সেই ইকুয়েশনটা আসবে, আমরা জানি যে আমাদের এইচ ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশনটা আসে সেটা আসবে আমাদের এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ কি বলতো? জিটি স্কোয়ার। এখানে আসলে প্লাস আসবে যদি আমাদের বস্তুকণাটা বা ব্যক্তিটা আমাদের নিচের দিকে নামে, আর যদি উপর দিকে উঠে পড়ে তাহলে আমাদের এখানে কী আসবে বলতো? আমাদের সামনে কী হবে বলতো? মাইনাস আসবে। ওকে, কারণ নিচের দিকে নামলে পরে অভিকর্ষ ত্বরণ যেটা থাকবে সেটা পজিটিভ হবে, আর উপর দিকে উঠলে পরে অভিকর্ষ ত্বরণ বিপরীতে কাজ হয়ে যাবে বা বিপরীতে উঠবে, যার ফলে আমাদের কী আসবে বলতো? সামনে মাইনাস চলে আসবে। এই তো শুধুমাত্র এটা না, আমরা যদি আরেকটা উদাহরণ একটু ব্যাখ্যা করতে চাই বা দেখি, খেয়াল করি, তাহলে কিন্তু আমরা এটা এখানেও বুঝতে পারবো। দেখো
আমরা মনে করে নিলাম আগের মতো এটা হচ্ছে আমাদের টি গ্রাফ, ওকে। এই পাশে পরিবর্তন হচ্ছে সময়ের, আর এই পাশে পরিবর্তন হচ্ছে আমাদের এইচের, ওকে, হাইটের। তো এখন একটা বাচ্চা বা একটা বালক আমাদের প্রাথমিক অবস্থায় এই পয়েন্টে অবস্থান করতেছে, এবং একজন বালক, সিঁড়ি দেখো নি তোমরা, সিঁড়ি, হ্যাঁ সিঁড়িতে তো দেখছো, সিঁড়ি কেমন দেখছো, যে একজন বালক, এই যে এটা আমাদের সিঁড়ি, ওকে, এটা আমাদের ধরে নাও এটা আমাদের গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি। তো একটা বালক কী করছে, 1 সেকেন্ড গ্রাউন্ডে থাকে, 1 সেকেন্ড পর আবার 1 সেকেন্ডের পরে 1 সেকেন্ড গ্রাউন্ড, তারপরে 2 সেকেন্ড সে সিঁড়িতে অবস্থান করে, আবার সিঁড়ি থেকে 1 সেকেন্ড নামার পর ভূমিতে অবস্থান করে, আবার ভূমি থেকে আবার সিঁড়িতে অবস্থান করে কয় সেকেন্ড বলতো, 2 সেকেন্ড। তাহলে বালকের এই ধরনের যে বেগটা বা মোশনটা, এটাও কেমন হবে আমাদের বলতো, এটা হবে আমাদের পিরিয়ডিক মোশন, কারণ আমাদের এখানে ফিক্সড ইন্টারভাল রিপিটেড হচ্ছে, ওকে। কীভাবে, একটু গ্রাফটা আমরা খেয়াল করে দেখি। আমরা ধরলাম যে বালকটা প্রাথমিক অবস্থায় 1 সেকেন্ড থাকতেছে ভূমিতে, তারপরে 2 সেকেন্ডটা সে একটা নির্দিষ্ট উচ্চতায়, তার মানে এতটুকু হচ্ছে আমাদের 1 সেকেন্ড, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কয় সেকেন্ড বলতো, 2 সেকেন্ড। তারপর আবার সে 1 সেকেন্ড ভূমিতে, আর 2 সেকেন্ড কোথায় বলতো আমাদের সেই নির্দিষ্ট উচ্চতায়। তার মানে আমি কি বলতে পারি না যে ভাই এখানেও আমাদের 1 সেকেন্ড থাকতেছে আমাদের ভূমিতে, আর 2 সেকেন্ড থাকতেছে কি বলতো, নির্দিষ্ট একটা উচ্চতায়। সো আমি বলতে পারতেছি যে একটা নির্দিষ্ট সময় পর পর এই বালকটা একটা নির্দিষ্ট উচ্চতায় অবস্থান করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি একটা পিরিয়ডিক মোশন। তার মানে আমি এখান থেকে একটা গেজ মনে হয় করতে পারতেছি যে ভাই আমাদের পিরিয়ডিক মোশনের যে শেপটা হবে, পিরিয়ডিক মোশনের যে শেপটা হবে, সে শেপটা হতে পারে আমাদের সার্কুলার হতে পারে, তার সঙ্গে আমাদের রেক্টেঙ্গুলার হতে পারে, আমাদের এখানে যেটা আমাদের আছে এটা আমাদের রেক্টেঙ্গুলার মনে হচ্ছে, আর এটা আমাদের কি বলতো সে ত্রিভুজ আকৃতির হতে পারে, যে কোনো শেপ হতে পারে। আমাদের পিরিয়ডিক মোশনের শেপটা কিন্তু যে কোনো কিছু প্রকার হতে পারে, বাট মাথায় রাখতে হবে আমাদের ফিক্সড ইন্টারভাল রিপিটেড হতে হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা নির্দিষ্ট পয়েন্টকে কী করতে বলতো, কোর্স করতে হবে, ওকে। এই আমাদের ব্যাপার। তো পিরিয়ডিক মোশন নিয়ে আমাদের সমস্যা না থাকারই কথা। এখন আমরা যে মোশনটা শিখবো সেটা হচ্ছে আমাদের অসিলেটরি মোশন। কেমন মোশন বলতো, অসিলেটরি মোশন। তোমরা হয়তো নাম শুনে থাকবা যে আমাদের আসলে অসিলেটরি মোশনটা আসলে আমরা কাকে বলতেছি, বা অসিলেটরি মোশনটা আমাদের আসলে কী। অসিলেটরি মোশনটা আসলে আমাদের আর কিছুই না, অসিলেটরি মোশনটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। অসিলেটরি মোশন আমাদের এমন এক ধরনের মোশন, অসিলেটরি মোশন কিন্তু আমাদের আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখি তো আমাদের অসিলেটরি মোশনটা আসলে ব্যাপারটা কি, আমাদের কি। আমি যদি বলি অসিলেটরি মোশনটা আসলে আমাদের কি, এটা আমাদের জানতে হবে, ওকে। অসিলেটরি মোশন আমাদের, ওকে, অসিলেটরি মোশনটা আসলে আমাদের কি। এখন অসিলেটরি মোশন হওয়ার জন্য দেখো আমাদের সত্যটা খেয়াল করে দেখো, অসিলেটরি মোশন হওয়ার জন্য আমাদের লাগবে একই সঙ্গে, দেখো অসিলেটরি মোশন আমরা বলতে পারি যদি কোনো বস্তুকণার মোশন বা গতিটা আমাদের এমনটা হয় যে একই সঙ্গে পিরিয়ডিক প্লাস পিরিয়ডিক তো হবেই হবে, তার সঙ্গে আমাদের গতিটা হবে বা মোশনটা হবে আমাদের টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড কি বলতো আমাদের, ফ্রো। তার মানে আমার কথা মনে এখনো বোঝো নাই, যদি আমাদের কোনো বস্তুকণার মোশনটা আমাদের এমনটা হয় যে একই সঙ্গে পিরিয়ডিক, তার সঙ্গে কি বলতো টু অ্যান্ড ফ্রো, তার মানে পিরিয়ডিক তো হবেই। পিরিয়ডিক হওয়ার জন্য আমাদের শর্ত একটাই যে আমাদের ফিক্সড ইন্টারভাল রিপিট করতে হবে, তার মানে পিরিয়ডিক হবে, পিরিয়ডিক হওয়া লাগবে, তার সঙ্গে টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো বলতে এদিক ওদিক, তার মানে এদিক ওদিক করে যে আমাদের মোশনটা পাবো আমরা, সেই মোশনটা হবে আমাদের অসিলেটরি মোশন। তাহলে একটা অসিলেটরি মোশনের আমাদের একটা উদাহরণ দাও তো, উদাহরণ দিতে পারবা কি না? হ্যাঁ, উদাহরণ দিতে পারবা যে পিরিয়ডিক হওয়া লাগবে, তার সঙ্গে টু অ্যান্ড ফ্রো। দেখো একটা সুন্দর একটা কমন একটা উদাহরণ, কীরকম উদাহরণ, যে ভাইয়া আমরা ছোটোবেলায় সবাই দোলনাতে উঠছিলাম, সেই দোলনা হচ্ছে আমাদের এটা, এই খেয়াল কথা আমাদের এটা হচ্ছে দোলনা, এই তো আমাদের দোলনাটা, এই ছোটোবেলার দোলনাটা। এখন দোলনার উপরে সে তুমি, এই যে মানুষটা তুমি এখানে, ওকে। এবার এই দোলনাতে তুমি দোল দিচ্ছ, এই যেখানে দোলনা, এই দোলনাতে তুমি দোল দিচ্ছ। আচ্ছা, দোলনাতে যদি তুমি দোল দাও তাহলে এই দোলনাটা একবার এই দিকে দুলবে, একবার যাবে কোন দিকে বলো তো, এই দিকে। এবং আলটিমেটলি খেয়াল করে দেখো দোলনাটা কিন্তু একদম এমনটা হয় না যে ভাইয়া এইদিকে দোল দিলে সারা জীবন ধরে এইদিকে দোল দিতেই থাকে না, এরকমটা না। এদিকে যদি দোল দেয় তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সে কী করে বলো তো, চলে যায়, অথবা একটা নির্দিষ্ট বিস্তার পর্যন্ত সে কী করে, একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সে কী করে বলো তো, চলে যায়। অথবা আমরা এটাকে বলতেছি যে ভাই একটা ডান দিকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যায়, বাম দিকে আমাদের দোলনাটাও একটা নির্দিষ্ট পর্যন্ত জায়গা যায়, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এই দোলনাটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায়, তাই কি না? হ্যাঁ, থেমে যায়। তারপর আবার সে চলতে থাকে, আবার কোন দিকে যায় বলো তো, এই দিকে চলে যায় এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে একটা থেমে যায়, এভাবে দোলতেই থাকে। এবং মজার বিষয় হচ্ছে এটা, আমাদের দোলনাটা কিন্তু আজীবন ধরে চলার কথা। নিউটনের সূত্র আমাদের এটাই বলে যে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সারা জীবন ধরে সুষম গতিতে চলতেই থাকবে। বাট দোলনাটা আমাদের কোনো একটা সময় এসে থেমে যায়। আমাদের দোলনাটা থামার যে প্রথম কারণটা, সেই কারণটা হচ্ছে আমাদের ড্যাম্পিং।
আমাদের এখানে এনার্জিটা অন্য কোনোভাবে লস হয়ে যায়। যেমন আমাদের দোলনা যখন দোলে তখন সে বাতাসকে কী করে বলতো, বাতাসকে আমাদের কম্পিত করে কিনা, হ্যাঁ বাতাসকে কম্পিত করতেছে দোলনাটা, যার ফলে কিছু পরিমাণ এনার্জি সে অন্য পারপাসে বিনষ্ট করতেছে। দ্যাটস ওয়াই দোলনাটা কিছু পরিমাণ শক্তি ড্যাম্পিং করে ফেলে, ওকে, লিকেজ করে ফেলে, ল্যাকেজ করে ফেলে দেয়, ক্ষরণ করে ফেলাই দেয় অন্য কোনো পারপাসে, যার ফলে আমাদের এখানে এনার্জি ঘাটতি হয়ে যায়, যার ফলে আমাদের দোলনাটা ধীরে 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 কী বলতো থেমে যায়, এসে ব্যাপারটা। বাট আমাদের যদি এখানে এনার্জি ড্যাম্পিং না হতো, দেখো আমাদের যদি এখানে এনার্জি ড্যাম্পিং না হতো তাহলে দোলনাটা কিন্তু আমাদের সারা জীবন ধরে দুলতেই থাকা উচিত ছিল, হ্যাঁ তাই হতো। তো আমরা আপাতত মনে করি যে আমাদের এখানে ড্যাম্পিং লেস, এই দোলনাটা হচ্ছে আমাদের ড্যাম্পিং লেস একটা দোলনা। তাহলে এই দোলনাটার আমাদের অবস্থা কী হবে, যে ভাই দোলনাটা কী করবে, একবার এখান থেকে শুরু করে, দেখো এখান থেকে একবার শুরু করে আমাদের একবার ডান দিকে যাবে, একবার কোন দিকে বলতো, বাম দিকে। যেখান থেকে দোলনা স্টার্ট করবে, দেখো একটু খেয়াল করে দেখো, আমি যদি এখানে দোলনা না শুরু করতাম তাহলে দোলনা কিন্তু আমাদের এই পজিশনে থাকতো, এই পজিশনে দোলনাটা কিন্তু আমাদের স্থির থাকতো, যার ফলে আমরা এটাকে বলতেছি, দেখো আমি দোল দেওয়ার পূর্বে আমাদের দোলনা কিন্তু এভাবে স্থির থাকতো, যে পয়েন্টে আমাদের দোলনাটা স্থির থাকবে সেই পয়েন্টটাকে আমরা বলি মিন পজিশন। কি পজিশন? মিন পজিশন, ওকে, মিন পজিশন, এটাকে আমরা বলি মিন পজিশন অথবা স্টেবল পজিশন। স্টেবল কি বলতো পজিশন। তো মিন পজিশন অথবা স্টেবল পজিশনকে আমরা আরেকভাবে বাংলা নামকরণ করতে পারি, এটাকে আমরা সাধারণত বলি, এই পয়েন্টটাকে আমরা সাধারণত বলি সাম্যাবস্থান, ওকে, এটাকে বলি আমরা কি বলতো সাম্যাবস্থান। তো একটু খেয়াল করে দেখো, আমাদের নামকরণগুলো কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। আমাদের এই পয়েন্টটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান অথবা মিন পজিশন অথবা স্টেবল পজিশন, ভালো কথা। এখন আমি যখন দোল দিব তখন আমাদের দোলনাটা, দেখো এই দোলনাটা একবার চলে যাবে এইদিকে, এখান থেকে আবার এখানে, আবার এখান থেকে আবার কোন দিকে বলতো, এইদিকে, আবার এখান থেকে কোথাও বলতো এইখানে। এবং তুমি খেয়াল করে দেখো দোলনার কিন্তু যখন দুলবে তখন এই দোলনার কিন্তু আমাদের টেন্ডেন্সি হবে সবসময় সাম্যাবস্থানে আসার, তাই কি না? হ্যাঁ, এখান থেকে যখন দোল দিয়ে এখানে যাবে তখন দোলনাটা চাইবে তার সাম্যাবস্থানে ব্যাক করতে, হ্যাঁ এখানে। আবার এখান থেকে যখন এখানে যাবে তখন আবার এখান থেকে সে সবসময় যাবে কোথায় বলতো, সাম্যাবস্থানে ফিরতে। এবং কোনো একটা সিচুয়েশনে এসে যদি আমাদের ড্যাম্পিং থাকে, কোনো একটা সিচুয়েশনে এসে দেখা যাবে যে আমাদের দোলনা দুলতে 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 থেমে গেছে কোথায় এসে বলতো, সাম্যাবস্থানে এসে বা মিন পজিশনে এসে, এসে ব্যাপারটা। তো এখন এখানে একটু আমাদের লক্ষ্য করার বিষয় আছে। কীরকম লক্ষ্য করার বিষয়, যে ভাইয়া আমাদের এখানে এই দোলনাটা এখান থেকে এইখানে যাওয়ার জন্য সময় নিল মনে করলাম 1 সেকেন্ড, আবার এই পজিশন থেকে এখানে ব্যাক করতে সময় নিল আমাদের মনে করলাম 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে আসার জন্য যে সময়টা সেই সময়টা আছে আমাদের 1 সেকেন্ড, আবার এখান থেকে এখানে ব্যাক করার জন্য যে সময়টা সেই সময়টা আছে আমাদের 1 সেকেন্ড। তাহলে আমাদের এই দোলনা যখন দুলবে তখন আমাদের একটা পিরিয়ডিক মোশন হবে কিনা? হ্যাঁ, অবভিয়াসলি পিরিয়ডিক মোশন হবে। কীভাবে? যে ভাই আমরা যদি কল্পনা করি এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে গেল, তারপর সময় লাগতো কয় সেকেন্ড? 1 সেকেন্ড। আবার এখান থেকে এখানে আসলো সাম্যাবস্থানে কয় সেকেন্ড সময় লাগলো? 1 সেকেন্ড। তার মানে 2 সেকেন্ড পর সে সাম্যাবস্থানকে ক্রস করলো, বা এই বিন্দুটাকে আমাদের সে ক্রস করলো। আবার এখান থেকে এখানে সময় লাগতেছে 1 সেকেন্ড, এখান থেকে আবার এখানে যেতে সময় লাগতেছে কত বলতো? 1 সেকেন্ড। তার মানে এই পাশে 2 সেকেন্ড পর এই পয়েন্টটাকে সে ক্রস করতেছে, আবার এই পাশে যখন আসতেছে তখন 2 সেকেন্ড পর সে কী করতেছে বলতো? এই পয়েন্টটাকে প্রত্যেকবারে ক্রস করতেছে। তার মানে প্রত্যেক 2 সেকেন্ড পর পর এই পয়েন্টটাকে সে ক্রস করতেছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের একটা কি বলতো, পিরিয়ডিক মোশন। কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। তো পিরিয়ডিক মোশন হয়ে গেল, তার সঙ্গে আমাদের কি বলতো, টু অ্যান্ড ফ্রো মোশন কিনা? হ্যাঁ, এদিক ওদিক কিনা? পিরিয়ডিক তো বটেই, বাট এটা কেমন বলতো, এদিক ওদিক, এদিক ওদিক, এদিক ওদিক। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি অসিলেটরি মোশন। ওকে, তাহলে অসিলেটরি মোশনটা কি এটা আমাদের বুঝতে সমস্যা নেই। আচ্ছা, তোমাদের আর একটা উদাহরণ দেই। কীরকম উদাহরণ? আমাদের যে গিটার আছে, গিটার, এই যে গিটার, আমাদের যে গিটারটা আছে, এই গিটারের যে তারটা বাজে, এই তারটা কি আমাদের অসিলেটরি মোশন কিনা? হ্যাঁ, অবশ্যই অসিলেটরি মোশন। কারণ গিটার তারটাকে তুমি যখন নড়া দিবা তখন টং করে বাজতেই থাকবে, এবং যদি আমাদের ড্যাম্পিং যুক্ত হয় সেক্ষেত্রে বাজতে কোনো একটা সময় এসে কী বলতো, থেমে যাবে। তো আমি বলতে পারি এটা পিরিয়ডিক মোশন, তার সঙ্গে একই সঙ্গে কী বলতো, টু অ্যান্ড ফ্রো মোশন। তো আমাদের মেশিনের যে পিস্টনের গতিগুলো আছে, এটাও আমাদের সাধারণত অসিলেটরি মোশন হয়। তো তোমরা একটু চিন্তা ভাবনা করবা অসিলেটরি মোশন আর কি হতে পারে। তোমরা সরল দোলক অবশ্যই জানো, সরল দোলক তোমরা অবশ্যই জানো। সরল দোলকের ক্ষেত্রে আমাদের যে মোশনটা হয় সে মোশনটা কিন্তু আমাদের অসিলেটরি মোশন। হ্যাঁ, অবভিয়াসলি, তাই কি না? হ্যাঁ, তো মনে পড়তেছে তোমাদের। এই তো তোমার সরল দোলকের ক্ষেত্রে যে আমাদের মোশনটা, এই মোশনটা হচ্ছে আমাদের অসিলেটরি মোশন। তো একটু কথা বলি তোমাদের, যত প্রকার আমাদের অসিলেটরি মোশন থাকবে, এই অসিলেটরি মোশন যত প্রকার থাকবে তার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে। দেখো, আমাদের অসিলেটরি মোশন আমরা বুঝলাম, বাট প্রত্যেকটা অসিলেটরি মোশনের জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে। আমাদের একটা কি থাকবে বলতো, ম্যাথমেটিক্যাল কি বলতো, ম্যাথমেটিক্যালি আমাদের কি থাকবে, ইকুয়েশন থাকবে। ওকে, ম্যাথমেটিক্যালি আমাদের কি থাকবে বলতো, ইকুয়েশন
থাকবে। আচ্ছা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কিসের জন্য থাকবে? ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে আমাদের অসিলেটরি মোশনের জন্য। প্রত্যেক অসিলেটরি মোশনের জন্য আমাদের যদি অসিলেটরি প্রাথমিক অবস্থায় যদি আমাদের কোনো মোশন অসিলেটরি মোশন হয়, সো সেক্ষেত্রে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাদের এক্সিস্ট করে। সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তার পাওয়ার হচ্ছে আমাদের এন। ভালোভাবে মাথায় রাখো যে আমাদের যত প্রকার অসিলেটরি মোশন থাকবে সেই অসিলেটরি মোশনে যে আমাদের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থাকবে সেটা থাকবে আমাদের এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তার পাওয়ার কত বলতো? এক্স এর পাওয়ার এন। এখানে একটু মেনশন করে দেই তোমাকে যে আমাদের এখানে এক্স এর যে পাওয়ার যে আমাদের থাকতেছে এন, এই এন এর মানটা আমাদের হতে পারে 1, 3, 5, 7 ডট 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 এনি কি বলতো আমাদের ওড নাম্বার। এনি কি নাম্বার বলতো? ওড নাম্বার। আমি ওড নাম্বার দ্বারা এটা বোঝাচ্ছি আমাদের একটা বিজোড় সংখ্যা। কি বলতো? এটা দ্বারা আমি বোঝাচ্ছি কি বলতো? বিজোড়। কি বলতো? এটা আমি বোঝাচ্ছি বিজোড়। কেন বিজোড় বোঝাচ্ছি? দেখো, বিজোড় বোঝানোর আমাদের কারণটা কি? বিজোড় বোঝানোর কারণটা হচ্ছে আমাদের যদি এক্স এর ভ্যালুটা একটু খেয়াল করে দেখো তো, আমাদের বিজোড় এজন্য বলতেছি এক্স এর ভ্যালু যদি আমাদের বিজোড় হয়, সাপোজ আমি ধরলাম এক্স এর ভ্যালু আমাদের 1, আমাদের এক্স এর না এন এর ভ্যালু হচ্ছে আমাদের 1। আচ্ছা ধরো আগে তো এফ ইজ ইকুয়াল টু, আমি যদি এন এর ভ্যালু 1 ধরি তাহলে আমাদের পাবো কি বলতো? মাইনাস কে এক্স, পাওয়ার কত বলতো? 1। 2 ধরলে পাবো কত বলতো? এফ ইজ ইকুয়াল টু কত? 2 না 3 ধরলে আমি পাবো কত বলতো? মাইনাস কে এক্স, তারপর পাওয়ার কত বলতো? 3। দেখো, আমাদের ওড নাম্বার ধরলে আমাদের সুবিধাটা কোথায়? সুবিধা এটাই যে আমাদের মাইনাস সাইনটা কিন্তু ঠিক থাকে। কীভাবে ঠিক থাকে? মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছি, এখানে দেখো মাইনাস সাইন দ্বারা বোঝাচ্ছি এটা তো আমাদের ধ্রুবক, এক্সটা হচ্ছে আমাদের স্মরণ আর বলটা এফটা হচ্ছে আমাদের বল। তার মানে মাইনাস সাইন দ্বারা আমি এটা বোঝাচ্ছি বলের দিক যেদিকে হবে স্মরণ দিতে হবে তার কোন দিকে বলতো? বিপরীত দিকে। খেয়াল করে দেখো, যদি আমাদের এক্স এর ভ্যালু পজিটিভ হয়, এক্স এর ভ্যালু যদি পজিটিভ বসাই তাহলে এক্স এর পাওয়ার কত বলতো? এখানে ওড, ওকে, বিজোড়, তার মানে পজিটিভ থাকতেছে। তাহলে এক্স এর ভ্যালু পজিটিভ বসালে আমাদের এফ এর ভ্যালু কত আসে বলতো? সেই নেগেটিভ চলে আসতেছে, তাই কি না? হ্যাঁ তাই। এবার যদি আমি এক্স এর ভ্যালু যদি আমি নেগেটিভ বসাই, এক্স এর ভ্যালু যদি নেগেটিভ বসাই, যেহেতু আমাদের এখানে পাওয়ার বিজোড়, তার মানে আমাদের এখানে নেগেটিভ আসবে। নেগেটিভ নেগেটিভ কেমন হলো? তো পজিটিভ। তার মানে তখন আমাদের এফ এর যে ভ্যালুটা আসবে তখন আমাদের এফ এর ভ্যালু আসে আমাদের কেমন হতো? পজিটিভ। তুমি কি বুঝতে পারতেছো? যখন আমি এক্স এর ভ্যালু পজিটিভ নিচ্ছি তখন আমি এফ এর ভ্যালু পাচ্ছি নেগেটিভ, আর যখন আমি এক্স এর ভ্যালু নেগেটিভ নিচ্ছি তখন আমাদের এফ এর ভ্যালু আসতেছে কি বলতো? পজিটিভ। তার মানে আমি এখান থেকে বুঝতে পারতেছি বল এবং স্মরণ আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কার জন্য বলতো? অসিলেটরি মোশনের জন্য। যে কোনো প্রকার অসিলেটরি মোশন হবে যদি হয় সেক্ষেত্রে আমাদের বলের সঙ্গে স্মরণের সম্পর্ক হবে কি বলতো? বিপরীত। তার মানে বল যদি আমাদের বাড়ে বল যদি আমাদের বাড়ে প্লাস দ্বারা বোঝাচ্ছি বাড়ে, বল যদি প্লাস হয় বা বাড়ে সেক্ষেত্রে আমাদের স্মরণ হবে আমাদের কমবে, আর যদি আমাদের স্মরণ বাড়ে তাহলে বল হবে কি বলতো? আমাদের কমে যাবে। এই তো ব্যাপারটা। তো আমরা একটু এখানে একটু ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে পারলাম, বাট আমরা একটু তাত্ত্বিকভাবে বুঝতে পারি কিনা এটা আমরা একটু খেয়াল করে দেখি। দেখো আমরা এখানে কি বুঝতে পারতেছি, আমরা একটু সুন্দরভাবে অঙ্কন করে নিই, তাহলে পরে তোমাদের জন্য আরও বেশি সুবিধা হবে। ওকে, আমরা এক কাজ করি ফেরি, আমরা প্রথমে একটু খেয়াল করে দেখি। এই তো মোটামুটিভাবে নিলাম, আমাদের দোলনাটাই আমি অঙ্কন করি, দোলনা দিয়ে তোমাদের আজকে উদাহরণ দিব। আমরা কয়েকটা ভাবে এই অধ্যায়টাকে ডিফাইন করতে পারি। ওকে, কয়েকটা ভাবে আমরা এই অধ্যায়টাকে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা প্রাথমিকভাবে অন্যভাবে রিপ্রেজেন্ট করি, আজকে সাধারণ কনসেপ্টে আমরা আজকে রিপ্রেজেন্ট করি। আমাদের কিন্তু এটা দোলনাটা। ওকে, এবার দোলনাটা আমাদের দুলতেছে। দেখো আমাদের দোলনাটা কিন্তু দুলতেছে না, এখন কিন্তু স্টেবল অবস্থায় আছে, তার মানে সে দুলতেছে না, একদম স্থির অবস্থা আছে। স্থির অবস্থা থাকা মানে আমরা বলবো যে দোলনাটা আমাদের আছে মিন পজিশনে। কোন পজিশনে? মিন কে বলতো? পজিশন, মিন পজিশন। তো ভালো কথা, মিন পজিশনে থাকলো, কোনো সমস্যা নেই। এখন দোলনা যখন দুলতে শুরু করবে তখন এই দোলনাটা একটা নির্দিষ্ট দিকে যাবে, যাওয়ার পর থেমে যাবে, আবার এইদিকে একটা নির্দিষ্ট জায়গায় যাবে, গিয়ে কি বলতো আবার সে থেমে যাবে, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমি ধরলাম, খেয়াল করে দেখো, তাহলে আমি ধরলাম যে আমাদের এই পাশে একটু খেয়াল করে দেখো তো, আমরা ধরে নেই যে আমাদের এই পাশে যে সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে তার বিস্তার। ওকে, দেখো মিন পজিশন, মিন পজিশন মানে কি? আমি কি বলতে পারি না মিন পজিশনে আমরা যদি এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান বলতে আমাদের কি বলতে পারি না যে এক্স এর ভ্যালুটা আমাদের 0। সাম্যাবস্থানে আমাদের স্মরণ কি 0 হচ্ছে না? হ্যাঁ, এখানে আগে থেকে ছিল সে এখানে, এখন ওখানে আছে, তার ডিসপ্লেসমেন্ট বা স্মরণ কত? আমাদের 0, কোনো পরিমাণ ডিসপ্লেসমেন্ট নাই, কোনো পরিমাণ স্মরণ নাই। হ্যাঁ, এবার যখন সে দুলতে আরম্ভ করবে তখন সে এই দিক বরাবর সর্বোচ্চ একটা বিন্দুতে যাবে, সর্বোচ্চ একটা বিন্দুতে গিয়ে সে থেমে যাবে, তাই কি না? হ্যাঁ, দোলনাটা সর্বোচ্চ একটা বিন্দুতে গিয়ে থেমে গেল। সর্বোচ্চ যে বিন্দুতে যাবে সেই বিন্দুটাকে আমরা বলতেছি স্টিম। ওকে, স্টিম পয়েন্ট। স্টিম পয়েন্টে আসার পর, স্টিম পয়েন্ট আসা বলতে আমাদের স্মরণ যেটা এক্স এর ভ্যালু যেটা হবে সেটা হবে আমাদের এ।
একটু খেয়াল করে দেখো, আমাদের যখন এক্সট্রিম পর্যায়ে চলে আসবে তখন আমাদের এক্স এর ভ্যালুটা হবে আমাদের কি বলতো এ, ধরলাম এতটুকু যে স্মরণটা, এতটুকু স্মরণের যে মানটা, সেই মানটা হচ্ছে আমাদের এ। আবার শুধুমাত্র এদিকে যাবে না, এদিক থেকে আবার এই পাশেও যাবে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত বা স্মরণ পর্যন্ত, সেই স্মরণটাকে আমরা বলতেছি এটা হচ্ছে আমাদের স্টিম পয়েন্ট। ওকে, স্টিম পয়েন্ট। এবং এই দিকে স্টিম যে পয়েন্টটা, সে পয়েন্টটাও কিন্তু আমাদের কত বলতো এক্স ইজ ইকুয়াল টু এ। তার মানে আমি বলতে পারি সাম্যাবস্থান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে বা স্মরণ হচ্ছে আমাদের এ, এক পাশেও আমাদের এতটুকু স্মরণটা হচ্ছে আমাদের কত বলতো সাম্যাবস্থান থেকে এ। এটা হচ্ছে আমাদের স্টিম দুটা পয়েন্ট। এখন আমাদের এই দোলনিটা বা দোলনাটা আমাদের স্টিম পর্যায়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেমন হয়ে যাবে, স্থির হয়ে যাবে না? দেখো, যখনই আমাদের স্টিম পর্যায়ে যাবে তখন আমাদের দোলনাটা গিয়ে কী বলতো স্থির, তার মানে সে আবার ব্যাক করবে কোন দিকে বলতো এই দিকে। তার মানে আমি এখান থেকে বলতেই পারি যে আমাদের স্টিম পর্যায়ে ভি এর ভ্যালুটা কেমন হচ্ছে বলতো জিরো। দেখো, স্টিম পর্যায়ে আমাদের যে ভিটা থাকতেছে সে ভিটা কিন্তু আমাদের জিরো। ভালো কথা। আচ্ছা, স্টিম পর্যায়ে আমাদের ভি জিরো হলো, কোনো সমস্যা নেই, বুঝলাম স্টিম পর্যায়ে আমাদের ভি জিরো। তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, স্টিম পর্যায়ে কি আমাদের বলের মানটা কি জিরো? বলের মানটা কেমন হবে স্টিম পর্যায়ে? আমাদের বলের মানটা কেমন হবে বলো? স্টিম পর্যায়ে আমাদের বলের মানটা কেমন হবে? দেখো, আমাদের স্টিম পর্যায়ে বলটা কেমন হবে? বলটা কি জিরো হবে? না। যদি এখানে আমাদের বলটা জিরো হতো তাহলে কিন্তু এই বস্তুতে এখানে গিয়ে থেমে পড়ে যাইতো, ওখান থেকে ব্যাক করে আবার সাম্যাবস্থানে চলে আসতো না। তাহলে আমি কি বলতে পারি না যে ভাইয়া এই বস্তু যখন, অর্থাৎ এই দোলনি যখন আমাদের দোলনাটা যখন আমাদের স্টিম পর্যায়ে যাবে তখন বলের মানটা সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হওয়ার ফলে এই দোলনাটা আমাদের কোন দিকে চলে আসবে বলতো? তার মিন পজিশনে চলে আসবে, তাই কি না? হ্যাঁ তাই। তাহলে আমি বলতে পারি যে আমাদের স্টিম পর্যায়ে যেটা হবে আমাদের বলের মানটা হবে আমাদের ম্যাক্সিমাম। আচ্ছা, স্টিম পর্যায়ে যদি আমাদের বলের মানটা ম্যাক্সিমাম হয় তাহলে আমি কি বলতে পারি না যে আমরা তো জানি এফ ইজ ইকুয়াল টু কি এ বলতো এম এ। তার মানে বল যদি আমাদের ম্যাক্সিমাম হয় যে কোনো একটা পয়েন্টে তাহলে ত্বরণটা কেমন হবে? ম্যাক্সিমামই হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বল যদি আমাদের ম্যাক্সিমাম হয় তাহলে আমি বলতে পারি না যে ত্বরণটা হবে আমাদের কত বলতো ম্যাক্সিমাম। এবং মজার বিষয় হচ্ছে আমাদের এটাই, একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে মজার বিষয় হচ্ছে এটাই, আমাদের বস্তু বলতে আমাদের এই পুরো দোলনিটা বা দোলনাটা যখন আমাদের সামনের দিকে আগাবে, অর্থাৎ স্টিম পর্যায়ের দিকে ধাবিত হবে, যত বেশি স্টিম পর্যায়ের দিকে ধাবিত হবে তত বেশি দোলনা চাবে তার মিন পজিশনে আসতে, তাই কি না? হ্যাঁ, যত বেশি স্টিম পর্যায়ের দিকে ধাবিত হবে তত বেশি সে চাইবে কোন পর্যায়ে আসতে বলতো মিন পজিশনে। এবং স্টিম পর্যায়ের স্মরণটা আমাদের যত বেশি হবে তার বলটা কি বলতো তত বেশি হবে। যেমন তোমরা একটা স্প্রিংয়ের কথা কল্পনা করো না কেন, এটা স্প্রিংয়ের কথা কল্পনা করো, এই তো আমাদের একটা স্প্রিং। ওকে, এটা আমাদের স্প্রিং, এটা আমাদের স্বাভাবিক অবস্থা আছে, একটু খেয়াল করে দেখো, এটা স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা বলতে তার এটা হচ্ছে আমাদের মিন পজিশন। স্প্রিং স্বাভাবিক অবস্থা আছে, মিন পজিশন। স্প্রিংকে ধরে দেখো, একটু খেয়াল করে দেখো, স্প্রিংকে ধরে আমি যখন টানবো, যত বেশি স্মরণ ঘটাবো, স্প্রিংয়ের স্মরণ আমি যত বেশি ঘটাবো, স্প্রিং তত বেশি বল প্রয়োগ করবে তার কোন দিকে বলতো? বিপরীত দিকে। আমি তো বল প্রয়োগ করতেছি স্প্রিংয়ের উপর, আমি যে বল দিব সেই বলটা হচ্ছে আমাদের এজেন্টের বল বা আমার বল, বাট আমি যত বেশি বল প্রয়োগ করবো স্প্রিংয়ের উপর, স্প্রিংও তত বেশি বল দ্বারা বিপরীত দিকে কি করবে বলতো? বল প্রয়োগ করবে তার সাম্য অবস্থানে আসার জন্য। এই জন্য আমরা বলতেছি আমাদের স্মরণের ভ্যালু যত বেশি হবে, স্মরণ যত হবে, এক্স এর ভ্যালু যত হবে, এক্স এর ভ্যালু যত হবে, বলের ভ্যালুটা কেমন হবে বলতো? তত বেশি হবে। কার বল তত বেশি হবে বলতে হবে? আমার বল না, এটা বলতে হবে প্রত্যয়নী বলটা, দ্যাট ইজ স্প্রিং বল। আমাদের এখানে স্প্রিং বলটা, স্প্রিংয়ের নিজের যে বলটা, এই বলটাকে আমরা বলতেছি প্রত্যয়নী বল। এই নিজের যে বলটা, এই বলটা হবে তত বেশি। খেয়াল করে দেখো, এই স্প্রিংটাকে আমি যত বেশি টান দিব, তার মানে স্প্রিংয়ের স্মরণ আমি যত বেশি করব, স্প্রিংয়ের উপর বলটা তত বেশি প্রযুক্ত হবে কোন দিকে আসার জন্য? তার মিন পজিশনে আসার জন্য। এই জন্য আমরা বলতেছি বলের মানটা যত বেশি বাড়বে, উল্টা পাশে আমাদের স্মরণের ভ্যালুটা যত বেশি বাড়বে, বলের মানটা তত বেশি বাড়বে। আচ্ছা, তাহলে এখান থেকে একটু খেয়াল করে দেখো তো, আমরা বলতে পারতেছি না আমাদের দোলনা যখন আমাদের এখান থেকে এখানে অবস্থান করবে, সেক্ষেত্রে আমরা বলতে পারতেছি যে ভাই আমাদের স্মরণের দিক হচ্ছে যেদিকে, স্মরণ হচ্ছে আমাদের এই দিকে, তাই কি না? হ্যাঁ, যখন আমাদের দোলনা এখান থেকে এখানে আসবে তার মানে স্মরণ হবে আমাদের এই দিকে। স্মরণ যদি আমাদের এদিকে হয়, অর্থাৎ এক্স এর দিক যদি আমাদের এদিকে হয়, তাহলে আমাদের বলের দিক কোন দিকে হবে? অবভিয়াসলি উল্টা দিকে, তাই কি না? হ্যাঁ তাই তো। তাহলে আমি কি বলতে পারি না যে আমাদের বলের দিক যেদিকে, স্মরণ দিক হবে তার কোন দিকে বলতো? উল্টা দিকে। এখান থেকে কমন কনসেপ্ট থেকে তাহলে আমি বলতে পারি বল এবং স্মরণের মাঝে আমাদের সম্পর্ক হবে কেমন হতো? বিপরীত। দেখো, আমাদের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা ছিল আমাদের অসিলেটরি মোশনের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমাদের ইকুয়েশনটা এভাবেই ছিল যে বল ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স টু দি পাওয়ার এন, যেখানে আমাদের মাইনাসটা বোঝাইছিল যে বল আমাদের স্মরণের মান যদি পজিটিভ হয় তাহলে বল হবে নেগেটিভ, আর স্মরণের মান যদি আমাদের নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে বল হবে আমাদের কি বলতো? পজিটিভ। বিপরীতটা। এখন কোশ্চেন হচ্ছে এটাই
যে ভাই আমরা সব কিছু বুঝতে পারলাম যে আমাদের যখন স্টিম পর্যায়ে থাকবে, দ্যাট ইজ সর্বোচ্চ অবস্থানে থাকবে, তখন আমাদের স্মরণ হবে সর্বোচ্চ, আর তখন আমাদের বেগের ভ্যালু হবে 0, আর বলের মানটা হবে ম্যাক্সিমাম। বলের মানটা ম্যাক্সিমাম হওয়ার কারণে আমাদের ত্বরণটা কেমন হবে বলতো? ম্যাক্সিমাম। এখন আমাদের সেই কাজটা হচ্ছে স্টিম পর্যায়ে পাইছি, ঠিক একইভাবে আমরা বের করবো এবার মিন পজিশনে আমাদের আসলে কোনটা কেমন হবে, আমাদের মিন পজিশনে কোনটা কেমন হবে। আচ্ছা, একটু আমরা কাজ করি তো। মিন পজিশনে দেখি তো আমাদের সত্যটা কি ছিল, যে ভাই মিন পজিশনে আমাদের এক্স এর ভ্যালু কেমন হবে? 0। আচ্ছা, এক্স এর ভ্যালু যখন 0 হবে মিন পজিশনে, দেখো তুমি আগে কল্পনা করো, তুমি একটা দোলনাতে কল্পনা করো যে তুমি দুলতেছো, কল্পনাতে দোলো 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 দোলো, দুললে পরে কি হবে? এখানে যাওয়ার পর তোমার বেগের মানটা কেমন হবে? 0 হয়ে যাবে। বাট এখানে বেগের মানটা 0 হওয়া মানে আমাদের বলের মানটা 0 না, এখানে বলের মানটা কেমন হবে? সর্বোচ্চ। বল সর্বোচ্চ বিধায় তোমাকে টান দিয়ে কোন দিকে নিয়ে আসবে? তার সাম্যাবস্থায় নিয়ে আসবে। আচ্ছা, তাহলে এই যে বল সর্বোচ্চ, এখানে বল আস্তে 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 কমতে কমতে কমতে, দেখো কমতে থাকতে 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 এখানে কত হবে বলের মানটা? 0। ব্যাপারটা আমরা বুঝো না এখনো। দেখো এই যে দোলনা যখন আমাদের দুলবে 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 দুলবে, যত বেশি বিস্তার হবে তার, দোলনা যত বেশি দূরে যাবে বলের মানটা তত বেশি বেশি হবে, তাই কি না? প্রাথমিক অবস্থা এখানে সাম্যাবস্থা ধরে নাও, প্রাথমিক অবস্থা আমার দোলনিতে এখানে আছে, তার এখানে কোনো পরিমাণ বল নেই। এখন দোলনা যখন আমাদের এখান থেকে যত বেশি দূরে যাবে তত বেশি বল প্রযুক্ত হবে, তার কোন দিকে বলতো? বিপরীত দিকে। কেন বিপরীত দিকে? মিন পজিশনে আসার জন্য। তাহলে আমি কি বলতে পারি না যে ভাই যত বেশি এইদিকে যাবে, সাম্যাবস্থান থেকে যত বেশি সরবে বা ডিসপ্লেসমেন্ট হবে, তার বলটা তত বেশি বাড়বে। বাড়তে বাড়তে আমাদের স্টিম পর্যায়ে গিয়ে বলের মানটা হবে সর্বোচ্চ, বেগ হবে আমাদের 0। বলের মান সর্বোচ্চ হওয়া বলতে ত্বরণ হবে সর্বোচ্চ। আবার এখান থেকে বলের মানটা কমতে 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 আমাদের মিন পজিশনে এসে বলের মানটা আমাদের একদম কমে যাবে। এবং মিন পজিশনে এসে আমরা খেয়াল করব যে আমাদের যে বলটা এই বলটা আমাদের কেমন হয়ে যাবে বলতো? 0, তাই কি না? হ্যাঁ, 0 হয়ে যাবে। তার মানে ওই কণার উপর কোনো পরিমাণ বল থাকবে না। বাট মিন পজিশনে আসার সঙ্গে সঙ্গে খেয়াল করে দেখো, বল যদি আমাদের 0 হয় তাহলে আমি বলতে পারি ত্বরণটাও আমাদের কত হবে? 0 হবে। কিন্তু মিন পজিশনে একটা বিষয় হচ্ছে আমাদের এটা, যে ভাই মিন পজিশনে আমাদের যে বেগটা, সে বেগটা হবে আমাদের ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম হবে? দেখো, সাম্যাবস্থান থেকে বা মিন পজিশন থেকে যত বেশি ডিসপ্লেসমেন্ট হবে তার, যত বেশি ডিসপ্লেসমেন্ট হবে তত বেশি তার বেগ কমতে 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 এখানে সে বেগ কমে যাবে একদম 0। এখান থেকে আবার যখন বস্তু যাত্রা আরম্ভ করবে তখন বেগের মান বাড়তে 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 এইখানে এসে বেগের মানটা হবে সর্বোচ্চ। এইখানে এসে বেগের মানটা কেমন হবে? সর্বোচ্চ, তাই কি না? হ্যাঁ ভাইয়া, আবারও তো এইদিকে বেগের মান সর্বোচ্চ হওয়ার কথা না, এইদিকে আবার যত বেশি ডিসপ্লেসমেন্ট হবে তার বেগের মানটা তত বেশি কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, এখানে এসে কমতে কমতে কত বলতো? আবার 0। তাহলে আমি কি বলতে পারি না যে আমাদের এই পয়েন্ট হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট, সাম্যাবস্থা বা মিন পজিশন হচ্ছে আমাদের এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা হবে আমাদের বেগের মানটা সর্বোচ্চ। দেখো এই যে এখানে আসার পর দেখো পার্টিকেলটা বা এই দোলনিটা বা তুমি এখানে দেখো এভাবে দুলতেছো, এখানে এই খেয়াল করে দেখো, এখানে গেলা, এটা আমাদের মিন পজিশন, ওকে। আর এটা হচ্ছে আমাদের স্টিম এইদিকে, এই যে এখান থেকে এখানে যে একদম স্থির, এখান থেকে যখন যাত্রা আরম্ভ করবে তখন এই যে বেগ বাড়তে 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 এই মিন পজিশনে ধুম খুবই জোরে, এখান থেকে আবার যখন এই দিকে আসবে তখন আবার বেগের মানটা কমতে কমতে ধুম কমে গেল একদম স্থির। তার মানে ব্যাপারটা এইরকম, এখান থেকে আবার বেগের মানটা স্লোভাবে আসার পর এখানে খুব জোরে, আবার এখান থেকে আবার কি বলতো কমতে কমতে বেগের মানটা এখানে একদম স্থির, আবার এখান থেকে যখন যাত্রা আরম্ভ করবে তখন বাড়তে 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 এখানে সর্বোচ্চ, আবার এখান থেকে মিন পজিশন থেকে আবার যখন এইদিকে যাত্রা আরম্ভ করবে তখন মানটা কমতে 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 এখানে এসে 0। তখন আমি বলতে পারি না যে আমাদের মিন পজিশন যখন থাকবে, মিন পজিশনে আমাদের বেগের মানটা কত হবে বলতো? ম্যাক্সিমাম হবে। তো আসলে বেগের মানটা কখন সব থেকে বেশি হবে, ত্বরণের মানটা কখন সব থেকে বেশি হবে, ত্বরণের মান কখন শূন্য হবে, বেগের মান কখন শূন্য হবে, এটা নিয়ে তোমাদের সমস্যা নেই। তবে তোমাদের একটু কথা বলে রাখি, আমাদের এই সকল ডাটা আমাদের মোটামুটিভাবে এমসিকিউয়ে খুব বেশি পরীক্ষা আসে, ওকে। এমসিকিউয়ে, এবং বিশেষত তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা, ঢাবির জন্য কথা বলি আমি, ঢাবির জন্য এবং তোমাদের এইচএসসি এক্সামের জন্য আমাদের এখান থেকে একটা কোশ্চেন দিয়েই দিবে যে সর্বোচ্চ অবস্থানে কোন একটা পার্টিকেলের, আমাদের যদি কোনো একটা পার্টিকেল সলসনিত স্পন্দনরত অবস্থায় থাকে সেক্ষেত্রে, বা আমাদের অসিলেটরি মোশন অবস্থা থাকে, মোশন প্রাপ্ত অবস্থা থাকে, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে তার সর্বোচ্চ অবস্থানে তার বেগের ভ্যালু কত হবে। সর্বোচ্চ অবস্থানে বলতে আমাকে এটা বোঝাচ্ছে যখন আমাদের এক্স এর ভ্যালু কত হবে বলতো? এক্স এর ভ্যালু যখন আমাদের হবে, সর্বোচ্চ অবস্থানে আমাদের বেগের মানটা কত বলতো? 0। সর্বোচ্চ অবস্থানে ত্বরণ কত? সর্বোচ্চ অবস্থানে ত্বরণ হবে আমাদের ম্যাক্সিমাম। তোমাকে আবার বলে দিবে মিন পজিশনে বা সাম্যাবস্থায় আমাদের বেগের মান কত হবে? বেগের মান হবে সর্বোচ্চ, ত্বরণ কত হবে বলতো আমাদের? 0। এই
এই কয়েকটা কনসেপ্ট আমাদের জানতে হবে। আচ্ছা, এবার আমরা কাজ করে ফেলি। আমরা এবার যে বিষয়টা পড়বো আর কি, কনসেপ্টটা পড়বো, সেটা হচ্ছে আমাদের জানতে হবে যে আমাদের সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশনটা আসলে আমাদের কি, এটা আমাদের জানতে হবে। আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কিন্তু আমরা অসিলেটরি মোশন নিয়ে। এখন আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক অসিলেশন বা সিম্পল হারমোনিক মোশন নিয়ে কথা বলবো। সিম্পল হারমোনিক অসিলেশন দ্বারা আমি বোঝাচ্ছি সরল সন্ধিত স্পন্দন, আর যদি আমি বলি সিম্পল হারমোনিক মোশন, তাহলে আমাকে বুঝতে হবে যে সরল সন্ধিত তখন আর স্পন্দন হবে না, তখন আসবে সরল সন্ধিত কি বলতো গতি। আচ্ছা, সরল সন্ধিত গতিটা আমাদের কি, এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এক কাজ করি ফেলি। তাহলে আমরা এখান থেকে এতটুকু কথা বলতে পারতেছি যে অসিলেশন মোশন ওয়ান কাইন্ড অফ কি মোশন বলতো, পিরিয়ডিক মোশন। ভালোভাবে বোঝো, অসিলেশন মোশন, অসিলেটরি মোশন, অসিলেশন না অসিলেটরি মোশন ওয়ান কাইন্ড অফ কি মোশন বলতো, পিরিয়ডিক মোশন। অবভিয়াসলি কি না? হ্যাঁ, অবভিয়াসলি। তখন অসিলেটরি মোশন হচ্ছে এমন এক ধরনের পিরিয়ডিক মোশন যেখানে আমাদের পিরিয়ডিক তো হবে, তার সঙ্গে কি থাকবে বলতো, টু অ্যান্ড ফ্রো। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কি বলতো, সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক অসিলেশনটা আমাদের কি, এটা জানতে হবে। আচ্ছা, কিছুক্ষণ আগে খেয়াল করলাম না যে আমাদের অসিলেটরি মোশন হলে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কত আসে, যেভাবে অসিলেটরি মোশনের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা যেটা আসবে সেটা আসবে আমাদের এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তার পাওয়ার কত হবে বলতো, এন হবে। যেখানে আমাদের মেনশন করে দিতে হবে যে আমাদের এন এর ভ্যালুটা আমাদের হবে যে কোনো ওড নাম্বার 1 3 5 7 আপ টু কি বলতো, এনি ওড নাম্বার। এনি কি নাম্বার বলতো, ওড। কোনো সমস্যা না। এখন আমাদের ওড নাম্বার হওয়ার সুবিধা হচ্ছে আমাদের এটাই যে ভাই আমরা এখানে খেয়াল করতে পারলাম, এখানেও আমরা খেয়াল করলাম যে ভাই বলের দিক হয় যেদিকে, স্বর্ণ দিক হয় তার কোন দিকে বলতো, বিপরীত দিকে। সো দ্যাটস ওয়ে আমরা এখানে বলতেছি মাইনাস সাইনটা থাকার অর্থটা হচ্ছে বল যেদিকে হবে, বল যদি আমাদের পজিটিভ দিকে হয়, পজিটিভ হয়, বলের ভ্যালু যদি আমাদের পজিটিভ হয়, স্বর্ণের ভ্যালু আসবে আমাদের নেগেটিভ। উল্টো পাশে আমাদের যদি স্বর্ণের ভ্যালু হয় পজিটিভ, বলের ভ্যালু হবে কেমন বলতো, নেগেটিভ। কীভাবে ভাইয়া? এখানে তুমি বসাই দাও, দেখো আমি যদি এন এর ভ্যালু 1 বসাই দিই তাহলে আমি পাবো কি বলতো, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এন এর ভ্যালু 1 বসাই দিলাম। এবার যদি আমি 2 বসাই দিই, এখানে আমাদের 1, যদি আমি 2 বসাই দিই তাহলে আমি কী পাবো বলতো, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, 2 না, এবার আমি বসাবো ওড নাম্বার যেহেতু, তার মানে 3, এখানে 3 বসাই দিলাম। তারপর এন এর ভ্যালু যদি আমি 5 বসাই দিই তাহলে আমি পাবো কি বলতো, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স কত বলতো, তারপর কত বলতো, এক্স এর পাওয়ার 5। এই তো, এভাবে আমাদের চলতে থাকবে। আচ্ছা, ভালো কথা, প্রত্যেকটা স্টেপে খেয়াল করে দেখো আমাদের এক্স এর ভ্যালু যখন আমাদের পজিটিভ, যেমন এই ইকুয়েশনে আমি যদি এক্স এর ভ্যালু পজিটিভ বসাই, এক্স এর ভ্যালু যদি আমি পজিটিভ বসাই তখন আমি বলের ভ্যালু কত পাবো, পজিটিভের উপর কি, তার মানে পজিটিভ আসবে, তার মানে এখানে থাকতেছে পজিটিভ প্লাস মাইনাসে মাইনাস থাকতেছে, তার মানে এফ এর ভ্যালু কত আসবে বলতো, মাইনাস। এবার যদি আমি এক্স এর ভ্যালু নেগেটিভ বসাই তাহলে আমাদের অ্যান্সার কত আসবে ভাইয়া, নেগেটিভ। এখানে এক্স এর ভ্যালু যদি আমাদের নেগেটিভ কি, তার মানে নেগেটিভ আসবে, নেগেটিভ কি বলতো, পজিটিভ, তার মানে এফ এর ভ্যালু কেমন আসবে বলতো, পজিটিভ। তার মানে আমি এখান থেকে একটা ক্লিয়ার ধারণা পাচ্ছি যে ভাইয়া, আমরা এখান থেকে ক্লিয়ার ধারণা পাচ্ছি এক্স এর ভ্যালু যখন আমাদের পজিটিভ হবে তখন বলের ভ্যালু হবে নেগেটিভ, আর এক্স এর ভ্যালু যখন আমাদের নেগেটিভ হবে তখন বলের ভ্যালু হবে কত বলতো, পজিটিভ। এইটা হওয়ার জন্য আমাদের সিম্পল হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে দেখো, আমাদের এখানে অসিলেশন মোশনের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্য পাচ্ছি যে ভাই বলের দিকে যেদিকে হবে, স্বর্ণ দিকে হবে তার উল্টা দিকে, যার ফলে আমাদের এখানে মাইনাস সাইন দেওয়া আছে এবং আমাদের এন এর ভ্যালুটা সবসময় আমরা ওড নাম্বার নিচ্ছি। ইভেন নাম্বার নিলে কিন্তু আমাদের এটা এমনটা হবে না যে এক্স এর ভ্যালু প্লাস হলে এফ এর ভ্যালু আমাদের মাইনাস হচ্ছে, এরকমটা হবে না কিন্তু। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করে দেখো এই ইকুয়েশনগুলোর মাঝে, এটাও তো আমাদের একটা অসিলেটরি মোশনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটাও আমাদের অসিলেটরি মোশনের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অসিলেটরি মোশনের এক ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এখন এই তিনটে ইকুয়েশনের মাঝে বা আমাদের এন সংখ্যক ইকুয়েশনের মাঝে সব থেকে সিম্পল ইকুয়েশন কোনটা, সিম্পল ইকুয়েশন কোনটা হবে, যে ভাই সিম্পল ইকুয়েশন আমাদের ওইটা হবে যে ইকুয়েশনটাতে আমাদের এক্স এর যে পাওয়ারটা বা ঘাতটা, সেই ঘাতটা থাকবে আমাদের সব থেকে কম, সব থেকে ঘাত কম বা পাওয়ার কম কোনটাতে বলতো, এইটাতে। এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, তারপর কত বলতো, পাওয়ারটা আমাদের এক্স এর পাওয়ারটা 1। তাহলে আমরা বলতে পারতেছি যে ভাই আমাদের এই যে অসিলেটরি মোশনের যে ইকুয়েশনগুলো আছে, ইকুয়েশনের মাঝে সব থেকে সিম্পল যেটা, সেই সিম্পলটা আছে আমাদের এটা। তার মানে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স পাওয়ার কত বলতো, 1। সব থেকে সিম্পল যে ইকুয়েশনটা, এই সিম্পল ইকুয়েশন দ্বারা যে আমরা অসিলেটরি মোশনগুলো পাই, সেই মোশনগুলোকে আমরা সাধারণত বলি সিম্পল অসিলেটরি, মানে সিম্পল হারমোনিক অসিলেশন অথবা সরলচন্দ্রিত স্পন্দন কি বলতো, গতি। ব্যাপারটা মনে বুঝো নেই? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে ভাইয়া আমাদের সিম্পল হারমোনিক অসিলেশন হচ্ছে আমাদের এমন এক ধরনের অসিলেটরি মোশন যে মোশনটা হবে আমাদের সব থেকে সিম্পলেস্ট। যেমন এদের মাঝে দেখো, এদের মাঝে এইটা হচ্ছে আমাদের সব থেকে সিম্পলেস্ট। ব্যাপারটা মনে বুঝো নেই? দেখো আমাদের এম যদি আমরা এটাকে বলি সিম্পল হারমোনিক মোশন, এই সিম্পল হারমোনিক মোশনটা হচ্ছে আমাদের সব থেকে সিম্পলেস্ট কেস। দেখো
SIM, ওকে, সিম্পলেস্ট কেস, ওকে, এটা হচ্ছে আমাদের সব থেকে সিম্পলেস্ট কেস। কার সিম্পলেস্ট কেস? যে ভাই আমাদের এটা সিম্পলেস্ট কেসটা হবে আমাদের অসিলেশনের, ওকে, অসিলেশন, এই তো ব্যাপারটা। তার মানে অসিলেটরি মোশনের যতগুলো থাকবে সেই অসিলেটরি মোশনের সবথেকে সিম্পলেস্ট কেসটা হবে আমাদের SHM বা সিম্পল হারমোনিক মোশন, ওকে। এই সিম্পল হারমোনিক মোশন আমরা এটাকে বলি, অনেক সময় বলি আমরা সিম্পল হারমোনিক অসিলেশন। তো তোমাদের একটু কথা বলে নেই, আমরা সিম্পল হারমোনিক অসিলেশন ব্যাপারটা আসলে কি এটা আমরা বুঝতে পারছি, ওকে। তাহলে সিম্পল হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের কোন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা এক্সিস্ট করবে? এইটা। তাহলে আমরা কি বলতে পারি না যে আমাদের এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা এক্সিস্ট করা মানে আমরা কি বলতে পারি যে ভাই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রেও আমাদের এই শর্তগুলো প্রযোজ্য? এই শর্তগুলো আমাদের প্রযোজ্য কি না? হ্যাঁ, আমাদের এই শর্তগুলো নেই কি বলতো আমাদের প্রযোজ্য। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা একটা কাজ করে ফেলি। কীরকম কাজ? আমরা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে একটু আরও ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। দেখি তো আমাদের সেক্ষেত্রে আমাদের এখানে বলের মানটা বের হয়েছে, আমাদের কত বের হয়েছে? এত বের হয়ে গেছে। দেখো বলের মানটা হচ্ছে আমাদের -kx, তাই কিনা? এবার আমরা দেখি ত্বরণের মানটা বের করা যায় কিনা। দেখি আমরা স্টেপ পরে আসি, তাহলে পরে আমরা বুঝতে পারবো বেশি। ওকে, এসব মিশাই দিই। ওকে, মিশাই দিলাম। এখন আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে আসলে আমাদের আর কি হয় এটা আমাদের জানতে হবে একটু। দেখো, আমরা কিন্তু অলরেডি বলের মানটা পেয়ে গেছি, আমরা অলরেডি কিন্তু একটা ইকুয়েশন পেয়ে গেছি, এবং সেক্ষেত্রে ওই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কিন্তু বলও পেয়ে গেছি। দেখো, এই তো আমরা বল পেয়ে গেছি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ভাই আমরা এখান থেকে পেয়ে গেলাম, কি পাইলাম, যে F ইজ ইকুয়াল টু সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক অসিলেশনের ক্ষেত্রে F ইজ ইকুয়াল টু -kx, সব থেকে সিম্পল কেস। তাহলে এবার এখান থেকে মনে হয় বলা যায় যে ভাই আমরা জানি F ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ma। দেখো তো বলা যায় কিনা? হ্যাঁ, F ইজ ইকুয়াল টু ma ইজ ইকুয়াল টু -kx। তাহলে এখান থেকে মনে হয় বলা যায়, আর একটু বলা যায় যে ভাই আমাদের এখান থেকে a ইজ ইকুয়াল টু হচ্ছে মানে আমাদের -k ডিভাইডেড বাই m ইন্টু কি বলতো x, তাই কি না? হ্যাঁ, তাই। এবার আমরা এক কাজ করব। কীরকম কাজ? আমাদের k ডিভাইড বাই m এটা ধরবো না দুটাই? হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি না যে ভাই আমরা যদি মনে করে নিতাম যে k ডিভাইডেড বাই m এইটা হবে আমাদের একটা, মাইনাসটা কিন্তু আমাদের রাখতে হবে। দেখো, মাইনাসটা কিন্তু আমাদের রাখতেই হবে। আচ্ছা, এখানে কি করলে মাইনাসটা থাকবে? এর ভ্যালুটা যদি আমি ওমেগা স্কোয়ার ধরি, কি স্কোয়ার ধরলাম বলো তো? ওমেগা স্কোয়ার। কেন ওমেগা ধরলাম? ওমেগা ধরলাম না কেন? ওমেগা এর জন্য ধরি নেই যে আমাদের যদি এই ভ্যালুটা আমি ওমেগা ধরি, তাহলে ওমেগার ভ্যালু যদি আমাদের মাইনাস আসে, তাহলে মাইনাস এখানে আমাদের কেমন হবে বলতো? প্লাস। কিন্তু আমাকে এখানে মাইনাস রাখতেই হবে। মাইনাস রাখার জন্য আমাকে কি করে নিতে হবে বলতো? ওমেগা স্কোয়ার ধরতে হবে। তাহলে একটা কাজ করে ফেলি। তাহলে a ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি কি বলতো? মাইনাস ওমেগা স্কোয়ার কি বলতো আমাদের? এক্স। দেখো, আমাদের কিন্তু সরল সঞ্চিত স্পন্দনরত কোনো কণার আমাদের ত্বরণের মানটা বের হয়ে গেছে। কিসের মানটা বের হয়ে গেছে বলো তো? ত্বরণের মানটা বের হয়ে গেছে। আচ্ছা, ত্বরণের মানটা আমি পাইলাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে ভাই আমরা এখান থেকে বলতে পারতেছি যে আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু a স্কোয়ার রুট অফ k ডিভাইডেড বাই কি বলতো আমাদের? m। তো তোমাদের মনে অনেকেই কোশ্চেন আসতে পারে এখন পর্যন্ত যে ভাই আমাদের কেটা কি? কেটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট, ওকে। কেটা হচ্ছে আমাদের স্প্রিং কনস্ট্যান্ট। তো আমি কে নিয়ে, স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে অনেক কথা বলবো, এখন না। তো তোমরা ডিটেলসে স্টেপ ওয়াইজ সব কিছু বুঝতে পারবা, সমস্যা নেই। আর এমটা হচ্ছে আমাদের ম্যাথস। এখন আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে যে ভাইয়া আমি তো এটা পাইলাম যে কোনো পজিশনে, যে কোনো র্যান্ডমলি যে কোনো পজিশনে, কিন্তু আমরা চাইছিলাম যে আমাদের এর ভ্যালুটা সর্বোচ্চ অবস্থানে কত হবে। এবং আমরা এখানে খেয়াল করছিলাম, এখানে একটু খেয়াল করে দেখো, সর্বোচ্চ অবস্থানে আমাদের এর ভ্যালুটা কত ছিল? ম্যাক্সিমাম না? হ্যাঁ, এখানে দেখো সর্বোচ্চ অবস্থানে স্টিম পর্যায়ে আমাদের এর ভ্যালুটা কেমন ছিল? ম্যাক্সিমাম। দেখি তো আমাদের সর্বোচ্চ পজিশনে আমাদের এর ভ্যালুটা কত হয়। তাহলে দেখি তো, যদি আমরা বলি এক্স ইজ ইকুয়াল টু যখন আমাদের এক্স ইজ ইকুয়াল টু যখন আমাদের এ হবে, তখন আমি কি বলতে পারি না? সর্বোচ্চ বিস্তারে। হ্যাঁ, সর্বোচ্চ বিস্তারে আমাদের এর ভ্যালুটা কত আসে? ত্বরণটা কত আসে? যে ভাই আমাদের ত্বরণ হবে এ ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার কি বলতো আমাদের এ, যা কিনা আমাদের এর থেকে সর্বোচ্চ মান না? হ্যাঁ, দেখো এক্সের ভ্যালু এর থেকে কখনো বড় হতে পারে না। এক্সের ভ্যালু সর্বোচ্চ হতে পারে এ, যার ফলে আমি যদি এক্সের ভ্যালু এ বসাই, তাহলে আমি এর যে মানটা পাবো সে মানটা পাবো আমি ম্যাক্সিমাম। তাহলে আমি কি বলতে পারি না যে ভাই আমাদের সর্বোচ্চ যে স্মরণটা হবে, সর্বোচ্চ যে ত্বরণটা হবে, সে সর্বোচ্চ ত্বরণটা হবে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার কি বলতো আমাদের এই। বুঝতে কোনো সমস্যা না? বুঝতে কোনো সমস্যা না হওয়ারই কথা। এখন আমরা কাজ করে ফেলি, আরেকটা কাজ করব যে ভাই আমরা প্রুফ করে দেখবো যে আমাদের মিন পজিশনে, অর্থাৎ এক্স সমান যখন আমাদের 0 হবে তখন আমাদের ত্বরণের মানটা কত। আচ্ছা, এক্স সমান যখন আমাদের 0 তখন ত্বরণের মানটা কত আমাদের বলতো? এখানে আমাদের কমন সেন্সে কি বুঝতে পারছি আমাদের ত্বরণ মান কত আমাদের? 0। দেখি তো আমাদের 0 আসে কিনা। যে ভাই আমি যদি এবার বসাই দিই এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে আমাদের সাম্যাবস্থানে বা মিন পজিশনে আমি যদি এক্স এর ভ্যালু 0 বসাই দিই, তাহলে আমি ত্বরণ কত পাচ্ছি? ত্বরণ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, এক্স এর ভ্যালু 0, তার মানে এত ইন্টু কত? 0। তার মানে
এর ভ্যালুটা আমাদের কত আসছে বলো তো 0। কি ব্যাপারটা কি বুঝতে পারছো নাকি বোঝো নেই? দেখো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যা বলতেছে আমাদের হাইপোথিসিস বা আমাদের অনুমানটা কিন্তু আমাদের তাই বলতেছে। তাহলে আমি বলতেই পারি যে আমাদের সব কিছু অনুমানটা কি আছে বলতো ঠিক আছে। ওকে, এবার আমরা এখান থেকে পাইলাম কি বলতো ত্বরণটা পাইছি। আচ্ছা ত্বরণ পাইলে আমি বেগ পাবো না? ত্বরণ পাইলে পরে আমি বেগ পাবো কি না? হ্যাঁ বেগ পাবো। কীভাবে বেগ পাবো একটু খেয়াল করে দেখো। আমরা এই বেগটা কীভাবে পাই, এইখানে আমরা এটাকে বের করি বেগটা। তাহলে আমি এটা একটু হালকা করে মিশাই দিই। ওকে, আমি এইখানে লিখি এটা। ওকে, আমি এটাকে এভাবে লিখি যে আমাদের ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে ডিভাইড বাই এম। তার মানে এখান থেকে ওমেগা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ কে ডিভাইড বাই কী বলতো আমাদের এম। মাথায় রাখতে হবে কিন্তু এইসব বিষয় আমাদের পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে। ওকে, তাহলে এবার আমরা এক কাজ করবো, আমাদের বেগের ভ্যালুটা বের করতে হবে। যেহেতু আমাদের এখান থেকে বের হয়ে গেছে কী বলতো ত্বরণ, তো আমাদের বেগের ভ্যালুটা কীভাবে বের করা যায় একটু খেয়াল করে দেখো। আচ্ছা আমরা এখান থেকে কী লিখতে পারতেছি বলো তো? আমরা এখান থেকে কী লিখতে পারতেছি, যেভাবে আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমাদের ও মাইনাস ওমেগা স্কোয়ার কী বলতো আমাদের এক্স, তাই কি না? হ্যাঁ তাই। এবার এই ত্বরণটাকে এভাবে লেখা যায় না, যে ভাই আমরা জানি ত্বরণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডিভি ডিভাইড বাই কী বলতো আমাদের ডিটি। সময়ের পরিবর্তন হারটাই হচ্ছে আমাদের কী বলতো ত্বরণ। তাহলে আমি কি বসাই দিতে পারি না যে ভাই আমাদের ডিভি ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস ওমেগা স্কোয়ার কী বলতো আমাদের এক্স। আচ্ছা এবার একটু কাজ করা যায় না? কীরকম কাজ, যে আমাদের ডিভি তো থাকলো, এখানে ডিটিও থাকলো, এখানে আমি গুণ করে দিলাম ডিএক্স ডিভাইড বাই ডিএক্স। ওকে, এটা তাহলে গুণ করে দিলাম, তাহলে উপর নিচ ক্যান্সেল হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আগের মতো হচ্ছে আর কি। ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স লেখা যায় তো? হ্যাঁ লেখা যায়। তাহলে পরে এবার একটু খেয়াল করে দেখো, আমরা মনে হয় বলতে পারি যে ভাই ডিএক্স ডিভাইড বাই ডিটি, তার মানে ডিডি, দেখো ডিডি টি অফ কী বলতো এক্স। তাহলে আমি কি বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি বলো? আমরা এটা কি বলতে পারি, ডিএক্স ডিভাইড বাই ডিটি এভাবে বলতেছি আর কি, বাট উচ্চারণটা হবে ডিডি টি অফ এক্স। এটি আমরা কি বলতে পারি বলতো? বেগ বলতে পারি না? হ্যাঁ বেগ বলতে পারি। সময় সাপেক্ষে কার পরিবর্তন? স্মরণের পরিবর্তন, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি কি বলতো বেগ। তাহলে এই সম্পূর্ণ এই টার্মটার বদলে আমি লিখতে পারি কি বলতো বেগ। তাহলে পরে আমাদের থাকতেছে কি বলতো ভি, আর এখানে থাকতেছে ডিভি, আর এখানে থাকতেছে কি বলতো আমাদের ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার কি বলতো আমাদের এক্স, তাই তো? হ্যাঁ তাই। দেখো তাহলে এখান থেকে আমি বলতে পারি না ভি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ডিএক্সটা এই পাশে আসছে ভাগ অবস্থায়, পাশে গেলে পর কী হবে তো গুণ হবে। এবার আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমি এ পাশে একটা ইন্টিগ্রেশন সাইন নিয়ে নিলাম, এ পাশে একটা ইন্টিগ্রেশন সাইন নিলাম, এ পাশে একটা ইন্টিগ্রেশন সাইন নিলাম, এবং আমি লিমিট বসাই দেবো। কীরকম লিমিট, যে ভাইয়া এখানে তো আমি একে ইন্টিগ্রেট করবো এক্সের সাপেক্ষে, তাই তো? হ্যাঁ তাই। তার মানে আমি যদি এক্সের ভ্যালু এ বসাই, তার মানে সর্বোচ্চ বিন্দুতে বসাই, তাহলে এক্সের ভ্যালু যখন আমি এ বসাবো তখন আমাদের এখানে বেগের ভ্যালু কত পাবো? সর্বোচ্চ অবস্থানে আমাদের বেগ কত? সর্বোচ্চ অবস্থানে বেগ এই তো আমরা এখানে শিখে ফেলছি। দেখো সর্বোচ্চ অবস্থানে অর্থাৎ এক্স সমান যখন আমাদের এ, তখন বেগের মান কত আমাদের 0। তার মানে এখানে আমাদের হবে কত কত বেগের ভ্যালুটা 0। আর যখন আমি র্যান্ডমলি বলবো যে আমাদের এক্সের ভ্যালু ধরলাম আমি এক্স, তখন আমাদের বেগের ভ্যালুটা কত হবে? বেগের ভ্যালুটা যে কোনো র্যান্ডম কিছু হতে পারে, সেই র্যান্ডম কিছুটা ধরলাম আমি ভি। কোনো সমস্যা আছে নাকি? না কোনো সমস্যা নেই। এবার আমরা মনে হয় বলতে পারি, কি বলতে পারি, যে ভাই আমরা জানি কি জানি যে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন যে ফলাফলটা হয় সেটা হয় আমাদের এক্স স্কোয়ার বাই কত বলতো 2। কীভাবে? যে ভাইয়া এভাবে এক্সের পাওয়ার আমাদের এখানে কত 1, তাহলে আমাদের ইন্টিগ্রেশন সত্যটা হচ্ছে এক্সের পাওয়ার যত থাকবে তার সঙ্গে 1 বাড়বে, তার মানে 1 যোগ 1 পাওয়ার বাড়লো, আর নতুন পাওয়ারটা যেটা হলো সেটা দ্বারা কী হলো তো ভাগ হবে। তাহলে 1 যোগ 1 মানে কত বলতো 2। এই তো। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা চলে আসবে, এখানে যে অ্যান্সারটা চলে আসবে, এখানে ভি এর পর কত বলতো আমাদের 1, তাহলে অ্যান্সারটা আমাদের চলে আসবে ভি স্কোয়ার বাই কত বলতো আমাদের 2, আর লিমিটটা হবে আমাদের এখানে কত বলতো 0 থেকে কত বলতো ভি পর্যন্ত, ইজ ইকুয়াল টু এখানে আমাদের এক্সের সাপেক্ষে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হচ্ছে আমাদের ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, থাকতেছে আমাদের শুধুমাত্র ইন্টিগ্রেশন অফ এক্স কি বলতো ডিএক্স। লিমিটটা কত? একটা হচ্ছে আমাদের এ থেকে এক্স এর ভ্যালু, একটা এ থেকে লিমিটটা হবে একটা কী হবে আমাদের বলতো এক্স। এই তো। তাহলে আমি যেখানে এই পাশটাতে লিমিট বসাই দিই, তাহলে আমি পাচ্ছি কি বলতো আপার লিমিট বসাবো কার জায়গায়? ভি এর জায়গায়, তাই তো? হ্যাঁ বসাই দাও। বসাই দিলে আমি পাচ্ছি কি বলতো শুধুমাত্র ভি স্কোয়ার মাইনাস 0 উপরে স্কোয়ার দরকার নেই আর, তার মানে ভি স্কোয়ার বাই 2 পাচ্ছি আমি এটা। ওকে, ইজ ইকুয়াল টু আমাদের এখানে থাকতেছে কত বলতো মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে আমাদের অ্যান্সারটা হবে কত বলতো? এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই 2। এখানে লিমিটটা হবে আমাদের এ, লিমিট হবে আমাদের আপার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে আমাদের এ, আর আপার লিমিট হচ্ছে আমাদের কত বলতো এক্স। তাহলে এবার মনে হয় বলতে পারি আমি যে ভি স্কোয়ার ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, 2কে বাইরে নিয়ে আসলে এখানে থাকতেছে আমাদের 2, আর এখানে আমাদের লিমিট যদি বসাই দিই তাহলে আমি পাচ্ছি কত বলতো দেখো আপার লিমিট বসাবো আমি এক্সের জায়গায়, তার মানে এক্সের উপর স্কোয়ার, তাই কিনা হচ্ছে? হ্যাঁ মাইনাস, লিমিটে মাইনাস। আর এবার বসাবো আমি লোয়ার লিমিট বসাবো এক্সের জায়গায়, তার মানে এক্সের জায়গায় যদি লোয়ার লিমিট বসাই তাহলে আমি পাবো কি বলতো এর উপর এ স্কোয়ার। এই তো। কোনো সমস্যা? না কোনো সমস্যা নেই। এবার এইটু আমাদের ক্যান্সেল আউট। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি না যে ভাই আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে আমি পাচ্ছি কি বলতো, এখানে পাচ্ছি আমি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার
মাইনাস হচ্ছে প্লাস ওমেগা স্কোয়ার কী বলতো আমাদের স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি সুন্দরভাবে লিখতে চাইতাম তাহলে আমি কীভাবে লিখতাম, দেখো এটাকে যদি আমি সুন্দরভাবে লিখতে চাইতাম তাহলে কীভাবে লিখতাম, যে ভাই আমাদের ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে যদি এভাবে লিখতাম যে ওমেগা স্কোয়ার কম নিলাম আর প্লাসটা আমি সামনে নিব, তার মানে এ স্কোয়ার মাইনাস কী বলতো আমাদের এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে মনে হয় বলাই যায় যে ভি ইজ ইকুয়াল টু স্কোয়ারটা পাশে গিয়ে কী হবে বলতো রুট হয়ে যাবে, তার মানে থাকতেছে কী বলতো আমাদের ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস কী বলতো আমাদের এক্স স্কোয়ার। এই তো বেগের আমাদের মানটা বের হয়ে গেছে। খুব কঠিন কি না, অনায়াসে, খুব বেশি কঠিন না। তাহলে আমরা একটু অনুমান করবো, আর একটু অনুমান দেখো একবার উঠাই নাও, আমার মনে হয় খুব বেশি বুঝতে পারবো তোমরা। তাহলে আমাদের এখানে বেগের ভ্যালুটা কত হবে, যে ভাই আমাদের বেগের যে ভ্যালুটা হবে সেটা হবে আমাদের যে বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকেও এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এস্টিমেশন করতে পারবো বেগের এই ইকুয়েশন থেকে। দেখো আমাদের এখানে বেগ কত আসলো, যে ভাইয়া বেগের যে মানটা আমাদের চলে আসলো, বেগ যেটা সেটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস কী বলতো এক্স স্কোয়ার। এখন আমাদের যে কাজটা, সে কাজটা হচ্ছে আমাদের যদি এক্সের ভ্যালু জিরো আসে, এক্সের ভ্যালু যদি আমি জিরো বসাই এই ইকুয়েশনটাতে, তাহলে আমাকে বুঝতে হবে না যখন আমাদের সাম্যাবস্থানে থাকবে বা মিন পজিশনে থাকবে তখন আমাদের বেগের ভ্যালুটা হবে কত হবে বলতো, এক্সের ভ্যালু যদি আমি জিরো বসাই তাহলে বেগের ভ্যালু কত হবে ওমেগা ইন্টু স্কোয়ার রুট অফ, এখানে যদি এক্সের ভ্যালু জিরো বসাই তাহলে আমি বেগের মান সর্বোচ্চ পাবো না, হ্যাঁ সর্বোচ্চ তো পাবো। কেন সর্বোচ্চ পাবো, কারণ আমরা কি জানি যে যদি আমাদের এমনটা থাকতো এক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু স্কোয়ার রুট অফ 5 এর উপর স্কোয়ার মাইনাস 2 এর উপর কী বলতো এক্স স্কোয়ার। তুমি বলতে না যে এক্সের ভ্যালু আমাদের সর্বোচ্চ হবে, এক্সের ভ্যালু হবে সর্বোচ্চ যদি আমাদের 2 এর ভ্যালুটা আমাদের কত হয় বলতো এখানে জিরো হয়। তার মানে এখানে যদি 2টা না থাকতো তাহলে আমাদের এক্সের ভ্যালুটা কত হইতো বলতো সর্বোচ্চ হইতো, 2 না থাকতো মানে কি এক্সের ভ্যালুটা কত বলতো আমাদের জিরো। ঠিক একইভাবে এখানে আমাদের ভি এর ভ্যালুটা আমাদের সর্বোচ্চ হবে যদি আমাদের এক্সের ভ্যালুটা জিরো হইতো, তার মানে এক্সের ভ্যালুটা জিরো হচ্ছে, যার ফলে আমাদের এখানে ভি যেটা পাবো সেটা পাবো আমি ম্যাক্সিমাম। তার মানে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার রুট অফ কী বলতো আমাদের এ স্কোয়ার, স্কোয়ার রুট ক্যান্সেল আউট, তার মানে ভি ম্যাক্স যেটা হবে আমাদের সেটা কত হবে বলতো ওমেগা ইন্টু এ। এই তো ম্যাথ করার সময় কিন্তু আমাদের এই ইকুয়েশনগুলো খুব বেশি কাজে লাগবে। তার মানে আমি কি বুঝতে পারতেছি যে ভাই আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আমরা বুঝতে পারতেছি সাম্যাবস্থায় বা মিন পজিশনে আমাদের বেগের মানটা কেমন হবে বলতো সর্বোচ্চ হবে। আমাদের তাই কি ছিল কি না, হ্যাঁ সাম্যাবস্থায় বেগের মান কই, এই তো বেগের মান সর্বোচ্চ, দেখো ভি ম্যাক্স কি মিলতেছে তো, হ্যাঁ সব মিলতেছে। এবার আমরা দেখি সর্বোচ্চ অবস্থানে আমাদের বেগের মানটা কত। এবার যদি আমি এক্সের ভ্যালু এ বসাই দেই তার মানে সর্বোচ্চ বিস্তারে বা স্টিম পজিশনে আমাদের বেগের ভ্যালুটা আমাদের কত আসবে আমি বের করতে পারবো না, হ্যাঁ বের করতে পারবো। তাহলে ভাই বেগ ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু এক্সের ভ্যালু এবার কত বসাবো এ বসাই দেবো, তার মানে এ স্কোয়ার, তার মানে আলটিমেটলি ভি ইজ ইকুয়াল টু কত আসবে বলতো জিরো। তার মানে আমি কি এখান থেকে বুঝতে পারতেছি না যে ভাইয়া আমাদের সর্বোচ্চ অবস্থানে বা এক্সট্রিম পর্যায়ে বা আমাদের সর্বোচ্চ বিস্তারে আমাদের যে বেগের ভ্যালুটা আসবে সেই বেগের ভ্যালুটা হবে আমাদের জিরো। দেখো তো সর্বোচ্চ অবস্থানে বা এক্সট্রিম পর্যায়ে আমাদের বেগের ভ্যালুটা জিরো কিনা, হ্যাঁ জিরো। কি ব্যাপারটা কি বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো। তো আমি আশা করব তুমি সুন্দরভাবে সব কিছু বুঝতে পারছো। সামনের দিন আমরা বিভিন্ন ধরনের গ্রাফ নিয়ে আলোচনা করব, যেমন আমরা এখানে কিন্তু 3টা পাচ্ছি, কয়েকটা ইকুয়েশন পাচ্ছি, যেমন আমি এখানে গ্রাফ অঙ্কন করতে পারি। দেখো তোমাদের একটু কাজ দিয়ে রাখি, তোমরা যখন বুয়েটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট এইসব গ্রাফগুলো, ওকে। তাহলে আমি এটা মিশাই দিই, দেখো আমাদের গ্রাফগুলো কীভাবে আসতে পারে বুয়েটে সেটা একটু খেয়াল করে দেখো। তোমাদের যদি বলে দেয় যে বলো তো আমাদের মোটামুটিভাবে তোমাদের বুয়েটে বলে দিল যে আমাদের এখানে আমরা পাচ্ছি বলের সঙ্গে সম্পর্ক এফ ভার্সেস বল ভার্সেস আমাদের এক্স এর গ্রাফটা কেমন হবে, এর গ্রাফটা কেমন হবে। তারপর তোমাকে বলে দিল এ ভার্সেস এক্স এর গ্রাফটা কেমন হবে বলো তো। তারপর তোমাকে একটা বলে দিল যে আমাদের বলে দিল কি যে বেগ ভার্সেস এক্স এর গ্রাফটা কেমন হবে। এই 3টে গ্রাফ বের করতে পারবা কিনা, হ্যাঁ বের করতে পারবা। কীভাবে দেখো, বলের সঙ্গে এক্স সরণের সম্পর্ক স্থাপন করতে হবে। আচ্ছা বলের সঙ্গে সরণের সম্পর্ক আমাদের ইকুয়েশনটা কী ছিল যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কী বলতো কে এক্স। তার মানে কেমন সমীকরণ, যে ভাই আমাদের এফ বলতো আমি যদি ওয়াই ধরি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী বলতো এম এক্স, বাট এখানে সামনে কী বলতো মাইনাস। তাহলে দেখো তো এটা যা হবে এটাও কি তাই হবে না, বল এবং ত্বরণের সঙ্গে হ্যাঁ একই হবে, একই গ্রাফ হবে। দেখি তো আমাদের বিষয়টা কেমন। তো আমাদের যেহেতু এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বাট এখানে আমাদের নেগেটিভ থাকতেছে, যার ফলে সরলরেখার সমীকরণটা হবে আমাদের উল্টা দিকে, এই তো উল্টা দিকে। তার মানে আমি এখান থেকে বলতে পারতেছি না যে ভাই আমি যদি এই দিক বরাবর এক্সকে কল্পনা করি তাহলে এক্স অক্ষ বরাবর সরণকে, ওয়াই অক্ষ বরাবর কল্পনা করতে হবে কাকে বলতো বলকে। কথা কি বুঝতে পারছো? তার মানে এই পাশে হবে আমাদের বল আর এ পাশে হবে আমাদের কি বলতো সেই সরণটা। কথা ক্লিয়ার? তারপর আমি কি বলতে পারি না যে ভাই আমাদের সরণের ভ্যালু যখন আমাদের নেগেটিভ, সরণের ভ্যালু যখন নেগেটিভ তখন বলের ভ্যালু কেমন বলতো পজিটিভ। এই তো বলের ভ্যালু পজিটিভ, দেখো এই তো বলের ভ্যালুটা পজিটিভ।
আবার স্মরণের ভ্যালু যখন আমাদের পজিটিভ, তখন বলের ভ্যালু কত আমাদের বলতো, সেই নেগেটিভ। এই তো, তার মানে গ্রাফটা হবে আমাদের এটা। এই তো, তো আমাদের এইরকম গ্রাফ, এটা হচ্ছে বলের সঙ্গে স্মরণের সম্পর্ক। ঠিক একইভাবে ত্বরণের সঙ্গে স্মরণের সম্পর্কটা আমাদের কেমন হবে, ত্বরণের সঙ্গে স্মরণের সম্পর্কটাও আমাদের একই রকম গ্রাফ আসবে, তাই কি না? হ্যাঁ, একই রকম গ্রাফ আসবে। দেখো এই তো, আমাদের একই রকম গ্রাফ আসবে। স্মরণ যখন আমাদের নেগেটিভ, তখন আমাদের ত্বরণ হবে আমাদের পজিটিভ। আর আমাদের যখন স্মরণ হবে আমাদের পজিটিভ, স্মরণ পজিটিভ, তখন আমাদের ত্বরণটা হবে আমাদের কত বলতো, নেগেটিভ। এই তো একই গ্রাফ। কিন্তু আমাদের ভি ভার্সেস এক্স এর গ্রাফটা কেমন হবে? বুয়েটে পরীক্ষায় বলে দিল ভি ভার্সেস এক্স এর গ্রাফটা কেমন, হাইপারবোলা নাকি ইলিপস, নাকি তোমাকে বলতেছে প্যারাবোলিক, নাকি সার্কুলার, এটা তোমাকে বলে দিল। বোর্ড পরীক্ষা দিল যে ভি ভার্সেস এক্স এর গ্রাফটা কেমন, কিভাবে বের করবো সেটা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, আমাদের এখানে ভি সমান কত আসে বলো তো? ভি ইজ ইকুয়াল টু চলে আসছে ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস কত বলতো, এক্স স্কোয়ার। এখান থেকে বলা যায় না যে ভাই আমরা জানি, বলতে পারি এখান থেকে যে ভি স্কোয়ার ডিভাইড বাই ওমেগা স্কোয়ার। খেয়াল করে দেখো, ভি স্কোয়ার ডিভাইড বাই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই যে দুই পাশে স্কোয়ার করে দিলাম, এবার সেও স্কোয়ার করে দিলাম, এবার সেও স্কোয়ার, তার মানে এই পাশেও স্কোয়ার, স্কোয়ার ক্যান্সেল আউট থাকতেছে আমাদের এই যে ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই পাশে নিয়ে আসলাম ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলতো, এ স্কোয়ার মাইনাস কি বলতো, এক্স স্কোয়ার। এখান থেকে বলা যায় না যে ভি স্কোয়ার ডিভাইড বাই ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো, এ স্কোয়ার। আচ্ছা, এখান থেকে এক কাজ করা যায় না, আমি এই সাইডটাকে ওয়ান মাইনাস চাচ্ছি, তাহলে কী করবো বলতো, উভয় পাশে এ দ্বারা ভাগ করে দিলাম, মানে এ স্কোয়ার দ্বারা ভাগ করে দিলাম। তার মানে ভি স্কোয়ার ডিভাইড বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের 1। দেখো তো এই ইকুয়েশনটা কার সঙ্গে মিলে যাচ্ছে, একদম কার সঙ্গে মিলে যাচ্ছে, ইলিপসের সঙ্গে মিলে যাচ্ছে কি না? হ্যাঁ, মিলে যাচ্ছে, একদম কার সঙ্গে মিলে যাচ্ছে, ইলিপস। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি না ইলিপসের আমাদের ইকুয়েশনটা কী ছিল, ইকুয়েশনটা আমাদের এটা ছিল না এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ, দেখো এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই কী বলতো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী বলতো 1। হ্যাঁ, তার মানে এই ইকুয়েশন যা, এই ইকুয়েশন কী বলতো, তাই একই রকম কিনা? হ্যাঁ, একই রকম। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের একটা ইলিপস। এবং ইলিপস দেখতে তোমরা অনেকেই জানো যে মোটামুটিভাবে ইলিপস দেখতে আমাদের যেটা হয় সেটা হয় আমাদের এরকম, এই তো এরকম হয় কি না মোটামুটিভাবে? আমার একটু খারাপ হয়ে গেছে অঙ্কনটা, এই তো এরকম হয় কি না? হ্যাঁ, এরকম হয়। এবং একটু খেয়াল করে দেখো, আমাদের এখান থেকেও খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের মেইন পজিশন, দ্যাট ইজ এখানে আমাদের এক্স এর ভ্যালু 0, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু কত বলতো আমাদের 1, সরি এ, তাই কি না? হ্যাঁ, এই যে সর্বোচ্চ স্মরণ একদিকে, আর এইদিকে হবে সর্বোচ্চ স্মরণ, এটা হচ্ছে আমাদের পজিটিভ দিক, এটা যদি পজিটিভ দিক বলি এটা হবে আমাদের নেগেটিভ দিক, তখন এই পয়েন্টটা হবে আমাদের এক্স ইজ ইকুয়াল টু কত বলতো আমাদের এই। আচ্ছা, তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমাদের সাম্যাবস্থানে যেহেতু আমি এখানে ইলিপস যেহেতু হচ্ছে, তার মানে আমাদের এখানে যে কাজটা হবে সেটা হবে আমাদের কি গ্রাফ বলো তো, ভি ভার্সেস কি বলো তো এক্স। তাহলে বেগটা কোন দিকে হবে? এইদিকে যদি আমাদের এক্স হয় তাহলে এই দিক বরাবর হবে আমাদের কি বলতো, সেই ভিটা। তাহলে আমাদের সাম্যাবস্থানে ভি এর ভ্যালু কত, সাম্যাবস্থানে বা মিন পজিশনে ভি এর ভ্যালু হচ্ছে আমাদের সর্বোচ্চ, এবং ভি এর ভ্যালু যে সর্বোচ্চ, দেখবে সাম্যাবস্থানে আমাদের ভি এর ভ্যালু যে সর্বোচ্চ সেটা হচ্ছে আমাদের কত বলতো, সেই ভি ম্যাক্সটা হচ্ছে আমাদের ওমেগায়। তার মানে এই পয়েন্টটা হবে আমাদের কি বলতো, আমাদের ওমেগা ইন্টু কি বলতো এ, সর্বোচ্চ বেগ। কি কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? হ্যাঁ, এবার আমি যত বেশি সাম্যাবস্থান থেকে যত বেশি আমাদের সেই সর্বোচ্চ বিস্তারের দিকে ধাবিত হব, দেখো সাম্যাবস্থান থেকে যত বেশি আমি সর্বোচ্চ বিস্তারের দিকে ধাবিত হব, সাম্যাবস্থান থেকে যত বেশি আমি সর্বোচ্চ বিস্তারের দিকে ধাবিত হব, তত বেশি এই যে সাম্যাবস্থান থেকে যত বেশি আমি সর্বোচ্চ বিস্তারের দিকে ধাবিত হব, তত বেশি আমাদের বেগের মানটা কমতে একদম সর্বোচ্চ বিস্তারে গিয়ে বেগের মানটা কেমন হবে বলতো, 0 হয়ে যাবে। সর্বোচ্চ বিস্তারে এসে বেগের মানটা কেমন হয়ে যাবে বলতো, 0 হয়ে যাবে। কি ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে আমি বুঝতে পারতেছি গ্রাফিক্যালিও আমরা কিন্তু বলতে পারতেছি যদি আমাদের ইলিপস হয় পরে, সেক্ষেত্রে আমাদের কি বলতো, সাম্যাবস্থানে থাকবে আমাদের বেগের মানটা সর্বোচ্চ, এবং আমাদের সর্বোচ্চ বিস্তারে গিয়ে বেগের মানটা কত হবে বলতো, 0 হয়ে যাবে। তো আজকে আমরা প্রাইমারি কিছু কনসেপ্টের কথা বলছিলাম আর কি, প্রাইমারি কনসেপ্ট এইসব যে সকল কনসেপ্ট দিলাম, এই সকল কনসেপ্ট তোমরা ভালোভাবে আত্মস্থ করো। দেখা হবে সামনে কোনো এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।